স্টার্ট। ঠিক আছে, তো আজকে শুরু হবে আমাদের ক্লাস কোথা থেকে বলে দিই। আগের দিন আমরা ফাংশনস পড়ছিলাম, কিন্তু আগের দিন আমার ফাংশন পড়ানোটা একটুখানি ভুল হয়ে গেছে, কারণ তার আগে কম্প্যারিজন অপারেটরগুলো অ্যাটলিস্ট কমপ্লিট করা দরকার। সেই কারণে আগের দিনের ক্লাসে কিছু প্রবলেম হওয়ার কারণে আমি ওই ক্লাসটাকে আর ধরছি না। তো সেই কারণে আজকে শুরু করব আমরা কম্প্যারিজন অপারেটরস ইন জাভাস্ক্রিপ্ট থেকে। কম্প্যারিজন অপারেটরস বলতে আমরা কি বুঝি, সিম্পলি যদি এটা বোঝাতে যাই আমি, কম্প্যারিজনের মধ্যে একটা শব্দ আপনারা খুঁজে পাবেন, সেটাকে বলা হয় কম্পেয়ার। কম্পেয়ার করা বলতে আমরা কে কি বুঝি একবার সেটা বলুন, যদি কেউ বলতে চান। তুলনা স্যার। বলুন। তুলনা তুলনা। তুলনা। তো কম্প্যারিজনের বাংলা মানে সেটা হচ্ছে তুলনা করা। তুলনা করা বলতে ধরুন আমার থেকে আরেকজন ভালো, তার থেকেও আরেকজন ভালো, এই যে ভালো খারাপের বিচার, অর্থাৎ তার থেকে সে ভালো, তার থেকে সে খারাপ, এই যে দুজনের মধ্যে তুলনা করে আমরা বের করছি যে হ্যাঁ সে ভালো নাকি সে খারাপ, এটাই হচ্ছে তুলনা করা। সিম্পলি এটা আমরা সবাই জানি। সেরকম জাভাস্ক্রিপ্টের মধ্যেও এরকম কিছু তুলনা করা যায়, মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে দুটো ভ্যালুর মধ্যে আমরা তুলনা করতে পারি যে তারা সেম নাকি তার থেকে বড় নাকি তার থেকে ছোট, নাকি সেটা অসমান। অসমান বলতে যে তারা দুজন সমান নয়। সেরকম প্রথমেই দেখবেন এখানে কিছু কিছু অপারেটরস রয়েছে, এগুলো হচ্ছে এক একটা অপারেটরস। এই অপারেটরগুলো কিন্তু অ্যাকচুয়ালি রিজার্ভড, অর্থাৎ এইভাবে আপনি অন্য কিছু ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের রিজার্ভড অপারেটর। যেমন আমরা কি কি দেখেছি, ইকুয়াল টু, ইকুয়াল টু আর ডাবল ইকুয়াল টু, এই যে দেখুন এখানে এটা হচ্ছে ডাবল ইকুয়াল টু। আর আমরা দেখেছিলাম এতদিন সেটা হচ্ছে সিঙ্গেল ইকুয়াল টু, অর্থাৎ যেখানে আমরা একটা ভেরিয়েবল বানানোর পরে ইকুয়াল টু দিয়ে আমরা একটা স্ট্রিং, একটা নাম্বার তাকে দিচ্ছিলাম। ঠিক আছে, তো নিশ্চয়ই সিঙ্গেল ইজ ইকুয়ালস টু আর ডাবল ইজ ইকুয়ালস টুর মধ্যে নিশ্চয়ই কোনো ডিফারেন্স আছে। ঠিক আছে, সেই ডিফারেন্সটাই অনেকের কনফিউশন হয়, এটা খুবই বড় একটা প্রশ্ন। এটা অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে সিঙ্গেল ইকুয়াল টু আর ডাবল ইকুয়াল টুর মধ্যে তফাৎটা কি। এবং জাভাস্ক্রিপ্টে যদি আপনি একটুখানি দেখেন, জাভাস্ক্রিপ্টে ট্রিপল ইকুয়াল টু বলেও একটা জিনিস হয়, মানে সিঙ্গেল ইকুয়াল টুর কাজ আলাদা, ডাবল ইকুয়াল টুর কাজ আলাদা, আবার ট্রিপল ইকুয়াল টুর কাজও কিন্তু আলাদা। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে সিঙ্গেল ইকুয়াল টু আমরা চিনি অলরেডি। সেটা কি করে, সেটা একটা ভেরিয়েবলে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু পাঠিয়ে দেয়, অথবা যাকে ইংলিশে বলে অ্যাসাইন করে। মানে কি, যদি আমার কাছে, ধরুন আমি এক্সক্যালেটরতে যাই, আমি এখান থেকেই শুরু করছি। ওকে, ধরুন আমার কাছে একটা ভেরিয়েবল আছে লেট নেম ইকুয়াল টু দিচ্ছি আমি। এই যে ইকুয়াল টু দেওয়ার পরে আমি এর মধ্যে যে নামটা দিচ্ছি, ঠিক আছে, ধরুন ঐন্দিন, এই যে নামটা আমি দিলাম, এই নামটা কি হচ্ছে, এই নামটা কিন্তু অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। মানে এই যে সিঙ্গেল ইকুয়াল টুকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ভালো করে শুনে রাখবেন, সিঙ্গেল ইকুয়াল টু মানে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর এটা কিন্তু আমাদের ওই ডেইলি অ্যাসাইনমেন্ট আমি যেটা দিই সেটা না। অ্যাসাইনমেন্ট কথার অর্থ হচ্ছে অ্যাসাইন করা বা দিয়ে দেওয়া। তো এই যে আমি একটা ভ্যালু একটা ভেরিয়েবলকে দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু আমাদের কিভাবে হচ্ছে, এই সিঙ্গেল ইকুয়াল টুর মাধ্যমে। তো সিঙ্গেল ইকুয়াল টুকে কি বলে, সিঙ্গেল ইকুয়াল টুকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এবং এরপরে আমরা যাব হচ্ছে ডাবল ইকুয়াল টুর দিকে। ঠিক আছে, সিঙ্গেল ইকুয়াল টু আমরা চিনি অলরেডি। সিঙ্গেল ইকুয়াল টু নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা নয়, কারণ ভেরিয়েবল আমরা আজ পর্যন্ত সবাই বানিয়েছি। আছে এমন কেউ আছেন যাদের সিঙ্গেল ইকুয়াল টু নিয়ে প্রবলেম আছে, হ্যান্ড রেজ করতে পারেন, যে সিঙ্গেল ইকুয়াল টু স্যার আমি বুঝতে পারিনি, অ্যাসাইনমেন্ট অপারেটর কাকে বলে, এরকম কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। আছেন এমন কেউ? 5 সেকেন্ড ওয়েট করছি সবার জন্য, বলুন। থাকলে হ্যান্ড রেজ করে দিতে পারেন, আমি তাহলে আরেকবার বলবো যে এটা কি হয়। আর যারা যারা বুঝে গেছেন এবার একটু হ্যান্ড রেজ করুন দেখি। খুবই সিম্পল একটা জিনিস, আমরা সবাই ইউজ করেছি এটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে সেকেন্ড যে আমাদের অপারেটর আছে সেটাকে বলা হয় কম্প্যারিজন অপারেটর। দেখুন এখানে লেখা আছে, এগুলোকে বলা হয় কম্প্যারিজন অপারেটর। অর্থাৎ এখানে যে কটা অপারেটর আপনারা দেখতে পাবেন সব কটাই হচ্ছে একটা কম্পেয়ার করার জন্য ইউজ করি, অর্থাৎ তুলনা করার জন্য আমরা এগুলোকে ব্যবহার করি। কেমন ভাবে ব্যবহার করব, তুলনা করার জন্য কিভাবে ব্যবহার করতে পারি আমরা। তো এখানে আমাদের প্রথমে আমি কি ইউজ করব, আমাদের ডাবল ইকুয়াল টু ইউজ করব। ডাবল ইকুয়াল টুকে কি বলা হয়, সিম্পলি মনে রাখবেন, এটাকে বলা হয় কম্প্যারিজন, অথবা এটাকে বলা হয় ইকুয়াল কম্প্যারিজন অপারেটর। ঠিক আছে, এটাকে যদি আপনি বলেন তো এটা হবে ইকুয়াল কম্প্যারিজন। এগুলো সব আমরা কোড দিয়ে দেখবো, সো ডোন্ট ওয়ারি। অপারেটর, ওকে। তো আমি এগুলোকে একটু সাইড করে দিই 1 সেকেন্ড। ঠিক আছে, তো ডাবল ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন অপারেটর। মানে এখানে চেক করা হয় যে দুটো ভ্যালুর মধ্যে চেক হবে, যেমন আমি বললাম একজনের থেকে আরেকজন খারাপ, এখানে কয়জনকে আমি কম্পেয়ার করছি, দুইজনকে, যে আমার থেকে আর একজন খারাপ, তো দুজন মোট মিলিয়ে কয়জন, দুইজন। তো দুইজনের মধ্যে যদি আমি এইভাবে কম্পেয়ার করি যে কে কার থেকে ভালো অথবা কে তার সমান, যদি দুজনেই সমান হয় তাহলে আমার একটা
ট্রু অথবা ফলস ভ্যালু আসবে, এরকম একটা ব্যাপার। তো এই যে দুজনেই সমান কিনা চেক করার জন্য আমরা ইউজ করি ইকুয়াল কম্প্যারিজন অপারেটর অথবা ডাবল ইকুয়াল টু। কিভাবে ইউজ করব? যদি আপনারা পিডিএফটাকে ওপেন করে দেখেন, এখানে দেখবেন লেখা আছে ডাবল ইকুয়াল টু, মানে হচ্ছে ইকুয়াল টু অর্থাৎ সমান সমান চেক করা হয় এক কথায়। তো এখানে দেখবেন 5 ইকুয়াল টু একটা স্ট্রিং ভ্যালু, এখানে কিন্তু কোটেশনের মধ্যে আছে, মানে এটা একটা স্ট্রিং ভ্যালু। তো 5 ইকুয়াল টু স্ট্রিং এর মধ্যে 5, এটার ভ্যালু এসেছে ট্রু। ঠিক আছে, মানে নাম্বার 5 আর স্ট্রিং এর 5 দুটোকে আমি কম্পেয়ার করছি, যেহেতু দুটোই 5, ঠিক আছে, দুটো সংখ্যাই কিন্তু 5। তো এখানে দুটোকে কম্পেয়ার করলাম, আমার ভ্যালু ট্রু এসছে। ঠিক আছে, চলুন দেখি কোড করে। তো আমি ভিএস কোডটাকে ওপেন করছি, এক এক করে সবকিছু এক্সপ্লোর করবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ইকুয়াল টু দিয়ে দেখছি, যখন ইকুয়াল টু দিয়ে আমরা চেক করবো। এক সেকেন্ড, এটাকে আমি এই পাশে ওপেন করি। আগের দিন কত তারিখ ছিল? প্রবাবলি কত তারিখ ছিল আগের দিন? কোথায় গেল? 11 তারিখ তো ছিল না আগের দিন। আজ 16 তারিখ, তার মানে আজ আগের দিনের কোড এটা। তো এটা 14 তারিখ হবে। ওকে, তো এটাকে আমি ডুপ্লিকেট করছি। ওকে, আজকে হচ্ছে আমাদের 16 তারিখ। আজকে পড়ছি আমরা অপারেটরস অথবা কম্প্যারিজন অপারেটরস, এইভাবে লিখলে বেটার। কম্প্যারিজন অপারেটরস। ওকে, চলুন তাহলে ওপেন করি। ওপেন, এটাকে আমি এপাশে রাখবো। এক সেকেন্ড, এটাকে এপাশে রাখি, এটাকে এপাশে রাখি। ওকে, ঠিক আছে। তাহলে স্ক্রিপ্ট ডট জেএস ফাইলের মধ্যে যাই, গিয়ে এখানে যা যা আছে সেগুলোকে আমি মুছে দিচ্ছি। এই, আরে আমার ভিএস কোডই বন্ধ হয়ে গেছে। ওকে, সরি। ঠিক আছে, তাহলে প্রথমে কি দেখছিলাম? ইকুয়াল টু অথবা সমান সমান চেক করার জন্য। তো ডাবল ইকুয়াল টু সবসময় মনে রাখবেন দুটো সমান কিনা চেক করা হয়, মানে দুটো ভ্যালু একই কিনা সেটা আমরা চেক করি এই দুটো সমান সমান দিয়ে। তো আমরা এখানে কি করছি? দুটো ভেরিয়েবল বানাবো, সবকিছু আমরা ভেরিয়েবল দিয়ে কাজ করবো, সেই কারণে ভেরিয়েবল দিয়েই বানাবো। ধরুন এখানে নাম্বার 1 বলে একটা ভেরিয়েবল আছে, সেখানে আমার এক্সাম্পলটা নিচ্ছি 5 আছে। তারপরে লেট নাম্বার 2 আমি ইউজ করছি, যার মধ্যে আমি ধরুন এখানে আমি স্ট্রিং নিচ্ছি না, এখানে আরেকটা নাম্বার নিচ্ছি। ঠিক আছে, ধরুন এখানেও আমি আপাতত 5 রেখে দিয়েছি। ঠিক আছে, এবার আমি কি করব? এখানে যেমন আমার এআই বলছে, আমি চেক করব কি নাম্বার 1 ইকুয়াল টু নাম্বার 2, এইভাবে একসাথেও মানে একবারেও করা যায়। তো আমি এখানে জাস্ট কম্পেয়ার করে দেখছি যে সেম এইভাবে একটা ভেরিয়েবল বানাচ্ছি, এখানে নাম্বার 1 নাম্বার 2। ঠিক আছে, এখানে একটুখানি ক্ল্যারিফাই আপনি নিজের থেকে করবেন যে এই ইকুয়াল টুটা কিন্তু আমাদের কি করবে, এখানে যে কম্পেয়ার করবে দুটোকে, আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটও দিয়ে দিচ্ছি। এই যে দুটো ভ্যালু আছে আমার, এই দুটোকে কম্পেয়ার করবে, অর্থাৎ দুটো আমাদের একই কিনা। ঠিক আছে, দুটো ভ্যালুকে যদি কম্পেয়ার করে সে একই পায়, তাহলে সে আমাদের একটা বুলিয়ান রিটার্ন করবে। বুলিয়ান দেবে অথবা রিটার্ন করবে। বুলিয়ানের মধ্যে কটা ভ্যালু হয় কে কে বলতে পারবে? একটুখানি দেখি, চ্যাট বক্সে লিখুন। বুলিয়ানের মধ্যে কটা ভ্যালু আছে আমাদের? চ্যাট বক্সে একটু সবাই লিখুন দেখি। বুলিয়ান ডেটা টাইপের মধ্যে জাভাস্ক্রিপ্টে কটা ভ্যালু আছে? যদি বলেন তাহলে আমি বুঝে যাই যে কোন দুটোর কথা আপনি বলছেন। ওকে, একজন বললেন দুটো, দেখা যাক। আরেকজনও বললেন দুটো। ট্রু ফলস, দুটো। ইয়েস, ঠিক আছে। তো যারা যারা বুঝতে পারলেন, বুলিয়ানের মধ্যে মাত্র দুটো ভ্যালু থাকে, একটা ট্রু একটা ফলস, অর্থাৎ সত্যি নাকি মিথ্যে। তো এখানে আমাদের, আমি যে চেক করছি যে আমাদের নাম্বার 1 ইকুয়াল টু নাম্বার 2, মানে এখানে এই স্টেটমেন্টটা কি বোঝাচ্ছে যে নাম্বার 1 কি নাম্বার 2-র সাথে সমান। আমি জিজ্ঞাসা করছি নাম্বার 1 কি নাম্বার 2-র সাথে সমান। তো এখানে খালি চোখে দেখে আপনারা কি বলবেন? হ্যাঁ স্যার সমান, যেহেতু দুটোর মধ্যেই 5 আছে। তো এখানে আমাদের যে হ্যাঁ দুটোর সমান, এটা সত্যি। সত্যি, সেই কারণে আমাদের একটা ট্রু রিটার্ন করবে। ট্রু মানে আমাদের এটা সত্যি। ঠিক আছে, তো আমি এখানে যদি এটাকে সেম, আমি এই ভ্যালুটাকে প্রিন্ট করি। আমি একবার ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে একবার ওপেন করব। এখানে করব আমি গো লাইভ। ঠিক আছে, এটা আমার এইখানে কেন ওপেন হলো? ওকে, ঠিক আছে, এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি যদি ইন্সপেক্টে যাই, এখানে দেখবেন ট্রু বলে লেখাটা এসছে, দেখুন। এবার দেখুন, এখানে ট্রু লেখাটা এসছে। কেন এসছে? কারণ আমাদের যেমন আমরা বললাম যে নাম্বার 1 ইকুয়াল টু নাম্বার 2, এখানে দুটো ভ্যালু সেম, সেই কারণে আমার ট্রু এসছে। ঠিক আছে, তো আমি যদি এখানে একটা ভ্যালুকে চেঞ্জ করে দিই, ধরুন এটাকে 6 করে দিলাম, তাহলে ভ্যালু কি আসবে? অবভিয়াসলি ফলস আসবে। দেখুন এখানে ফলস এসছে, কারণ কি নাম্বার 1 নাম্বার 2-র সাথে সমান নয়। ঠিক আছে, সেই কারণে আমরা যখন সমান সমান পেলাম না, তাই আমাদের ফলস এসছে, সিম্পল অ্যাজ দ্যাট।
তো এখানে যদি আপনাকে যদি বলি এটা একটা কি ডেটা টাইপ, এই যে আমি 5 আর 6 লিখে রেখেছি এগুলো কি ডেটা টাইপ, কেউ কি লিখে আমাকে বলতে পারবে এগুলো কোন ধরনের ডেটা টাইপ? অথবা এমনিও বলুন। Integer. নাম্বার, Integer. ইন্টিজার অথবা নাম্বার, ঠিক আছে, ইন্টিজার অনেকটা ভালো বলেছেন, থ্যাংক ইউ। তো এগুলো হচ্ছে নাম্বার ডেটা টাইপ, সিম্পলি যদি ওভারঅল আমি বলি এগুলো হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে। তো আমি যদি এখানে একটা জিনিস নোটিস করবেন, আমি এখানে এই 6টাকে অ্যাকচুয়ালি 5 করব, কিন্তু এইটাকে আমি রাখবো একটা কোটেশনের মধ্যে। আমি কি করলাম, এখানে একটা নাম্বার 5 আছে, কিন্তু এখানে কিন্তু একটা স্ট্রিং মানে একটা কোটেশনের মধ্যে, মানে কি এটা একটা স্ট্রিং, সেই কারণে এখানে স্ট্রিং ডেটা টাইপে একটা 5 লিখে রেখেছি, কিন্তু দুটোর ভ্যালুই সেম, ঠিক আছে। তো এখানে যদি আমি জিজ্ঞেস করি যে দুটোর ভ্যালু সেম কি আলাদা, তাহলে আপনারা কি বলবেন? বলবেন হ্যাঁ স্যার দুটোই তো সেম, যেহেতু একটা 5 আর একটাও 5, সেটা স্ট্রিং অথবা নাম্বার ডাজন্ট ম্যাটার। তো এখানে যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখুন এখানে যদি আমি এটাকে প্রিন্ট করি, এটা একটা নাম্বার এটা একটা স্ট্রিং, তাও কিন্তু এখানে ট্রু আসছে। স্ট্রিং আর নাম্বার দুটোকে আমি একই যেহেতু ভ্যালু, আমি দুটোকে প্রিন্ট করছি, এখানে দেখবেন ভ্যালুটা আমার ট্রু আসছে। আমি যদি এখানে 5টাকে 6 করে দিই, দেখবেন এখানে ফলস আসবে। তো এখানে একটা জিনিস নোটিস করুন, এটা হচ্ছে আপনার বুঝতে হবে, সেটা হচ্ছে যদি আপনি ডাবল ইকুয়াল টু ইউজ করেন, এখানে কিন্তু টাইপ চেকিং হয় না, মানে আপনি যে ডেটাটা দিয়েছেন তার যে টাইপ চেকিং, অর্থাৎ সেটা কোন ধরনের ডেটা টাইপ, সেটা স্ট্রিং নাকি নাম্বার নাকি বুলিয়ান, ডাবল ইকুয়াল টু কিন্তু সেই টাইপ চেকিং করে না। যদি আপনার টাইপ চেকিং দরকার হয়, অর্থাৎ আপনার এমন একটা ডাবল ইকুয়াল টু দরকার, অথবা এমন একটা সমান সমান কম্প্যারিজন অপারেটর দরকার যেখানে আপনার টাইপ চেকিংও হবে, অর্থাৎ আপনার নাম্বার আর যদি আর একটা ভ্যালু সেম হলেও সেটা যদি স্ট্রিংও হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি এটা একটা নাম্বার, কিন্তু আর একটা ভ্যালু আছে আমাদের কাছে, এটা কিন্তু নাম্বার নয়, এটা একটা স্ট্রিং। যদি আপনার এরকম কোনো টাইপ চেকিং ইকুয়াল টু সাইন লাগে অথবা কম্প্যারিজন অপারেটর লাগে, তাহলে আপনাকে কি ইউজ করতে হবে? তখন আপনাকে ইউজ করতে হবে ট্রিপল ইকুয়াল টু। এই যে এটাকে বলা হয় একটা ট্রিপল ইকুয়াল টু, অর্থাৎ এ কি করে, এটা কিন্তু খুব ভালো একটা ইন্টারভিউ প্রশ্ন, যে ডাবল ইকুয়াল টু আর ট্রিপল ইকুয়াল টুর মধ্যে ডিফারেন্সটা কোথায়? দুটোই কিন্তু আমাদের ইকুয়াল চেক করে, অর্থাৎ দুটো আমাদের সমান ভ্যালু কিনা, অর্থাৎ দুপাশে আমাদের সমান ভ্যালু আছে কিনা সেটা চেক করে। কিন্তু ডাবল ইকুয়াল টু আর ট্রিপল ইকুয়াল টু তার মধ্যে সাডল একটা ডিফারেন্স আছে, সাডল মানে একদম ছোট্ট একটা ডিফারেন্স, সেটা কি? ডাবল ইকুয়াল টু কখনো টাইপ চেকিং করে না, ঠিক আছে, ডাবল ইকুয়াল টু কখনো টাইপ চেকিং করে না, কিন্তু সেই তার উল্টো ট্রিপল ইকুয়াল টু কিন্তু টাইপ চেকিং করে। অর্থাৎ সে চেক করে কি, ইকুয়াল টু অ্যান্ড টাইপ, অর্থাৎ দুটো ভ্যালু সমান এবং তাদের টাইপ যদি সেম হয়, এখানে টাইপ বলতে ডেটা টাইপ, সেটা নাম্বার নাকি স্ট্রিং, যদি সেই দুটো সেম হয় তখনই সে ট্রু দেবে, না হলে সে ট্রু দেবে না। তাহলে একটা এক্সাম্পল দেখি। তো এটা গেল কি আমাদের ডাবল ইকুয়াল টু, ঠিক আছে, আমি এখানে লিখে রাখছি কমেন্ট আউট ডাবল ইকুয়াল টু। নেক্সট আমাদের কি আসছে, আমাদের আসছে ট্রিপল ইকুয়াল টু, ঠিক আছে, 1 2 3। তো আমি এখানে সেম একটা নাম্বার 3 একটা নাম্বার 4 আমি বানাচ্ছি। এখানে দেখুন একটা নাম্বার আছে একটা স্ট্রিং আছে, আমি যদি এখানে লেট সেম অথবা সেম উইথ টাইপ এইভাবে লিখে রাখি, উইথ টাইপ ইকুয়াল টু দিয়ে যদি num3 আর num4 কে কম্পেয়ার করি, দেখুন এখানে নাম্বার 3 অর্থাৎ 5 আর আরেকটা নাম্বার 4 আছে, সেখানেও 5 আছে, কিন্তু এটা কিন্তু স্ট্রিং। এবার যদি আমি কম্পেয়ার করি, এখানে কনসোল লক করব, এখানে একটা কাজও করি, আমি এখানে একটা স্টেটমেন্ট লাগিয়ে দিই যে এটা কিসের, এটা হচ্ছে ইকুয়াল উইথ টাইপ, সেভ করব, দেখুন এখানে ফলস এসছে। ফলস এসছে কারণ কি? কারণ এখানে কিন্তু দুটো নাম্বার সেম হলেও আমাদের কিন্তু ডেটা টাইপ চেক হবে, দুটো ডেটা টাইপ যদি সেম না হয় তাহলে আমাদের এখানে ট্রু কখনোই আসবে না। তাহলে এখানে কি করলাম, এখানে আমাদের একটা সিঙ্গেল 5 যেটা আমাদের একটা নাম্বার, এখানে একটা 5ই আছে কিন্তু সেটা একটা স্ট্রিং, দুটোর ভ্যালু সেম হতে পারে কিন্তু দুটোর কিন্তু টাইপ কখনো সেম নয়, কারণ একটা নাম্বার ডেটা টাইপ আর একটা স্ট্রিং ডেটা টাইপ, সেই কারণে এখানে আমাদের ফলস এসছে। বলতে পারলাম? ক্লিয়ার? হ্যান্ড রেজ করুন। ক্লিয়ার বোঝাতে পেরেছি? ডাবল ইকুয়াল টু আর ট্রিপল ইকুয়াল টু ডিফারেন্স খুবই সাডেল একটা ডিফারেন্স, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দুটোর ব্যবহার কিন্তু আপনারা করবেন, কিন্তু আমি পার্সোনালি ইউজ করি এই জিনিসটা, সেটা হচ্ছে ট্রিপল ইকুয়াল টু, এটা আপনারা বেশি ইউজ করবেন যখন আপনি জাভাস্ক্রিপ্টে কোড করবেন। কারণ কি, জাভাস্ক্রিপ্টে কিন্তু আমি আগেও বলেছি জাভাস্ক্রিপ্টে কিন্তু কোনো টাইপ চেকিং নেই, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আপনার ভ্যালুর কিন্তু কোনো টাইপ হয় না, সেটা স্ট্রিং, একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে আপনি একটা নাম্বার স্টোর করতে পারবেন, একটা নাম্বারের মধ্যে আপনি একটা বুলিয়ান স্টোর করতে পারবেন, এরকম হয়। সেইখানে দাঁড়িয়ে এই ট্রিপল ইকুয়াল টু কিন্তু আপনার খুব হেল্প করবে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য। তো এখানে একটা নাম্বার আছে কিন্তু এখানে একটা স্ট্রিং আছে, তো দুটোর মধ্যে ডিফারেন্স কি এটা দিয়ে চেক করলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ
দুটোর মধ্যে ডিফারেন্স আছে। বুঝতে পেরেছি? এটাই হচ্ছে ট্রিপল ইকুয়াল টু সুবিধা। চলুন তাহলে নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে, এটা একটা বাড়ির কাজ থাকবে আপনাদের, এটা সেম কিন্তু আমি বলে দেবো, এটা একটা বাড়ির কাজ থাকবে। সেটা কি? এটাকে বলা হয় নট ইকুয়াল টু। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে একটা নট ইকুয়াল টু। এখানে যে এক্সক্লেমেশন মার্কটা দেখতে পাচ্ছেন অথবা বিস্ময়বোধক যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নট। নট কথার অর্থ না। নট আপনারা কোথায় পড়ে থাকবেন? যারা কলেজ লাইফে তাদের কম্পিউটার সায়েন্স বা ওরকম কোনো বিভাগে যারা ছিলেন, তারা হয়তো বুঝতে পারবেন যে বেসিক গেটস বলে একটা জিনিস হয়। বেসিক গেটস কারা কার জানা আছে একটু হ্যান্ড রেজ করুন দেখি। যারা কলেজে ছিলেন তাদের কথা বলছি। বেসিক গেটস যারা কলেজে শুনেছেন এগুলো তারা হয়তো জানবেন। বেসিক গেটস বলে একটা জিনিস হয়, সেই বেসিক গেটসেরই কিন্তু লজিক এখানে। মানে এখানে কিন্তু আমাদের নট, এই যে এক্সক্লেমেশন মার্ক অথবা এই যে নটের কথা আমি বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে কি? এটা সিম্পলি কি করে, এখানে যদি আপনি এটাকে পুরো একসঙ্গে পড়েন, এটার মানে হচ্ছে নট ইকুয়াল টু। দেখুন এখানে লেখা আছে, এটার নাম কি? এটা হচ্ছে নট ইকুয়াল টু। তো নট ইকুয়াল টুকে যদি আপনি বাংলায় ট্রান্সলেট করেন তাহলে কি দাঁড়ায়? যেটা সমান নয়, তাই তো? যেটা সমান নয়। তো এখানে আমি কি চেক করছি? আমি এখানে চেক করছি যে দুটো কি সমান নয়। যদি দুটো সমান না হয় তাহলে আমার ট্রু আসবে, যদি দুটো সমান হয় তাহলে আমার এখানে ফলস আসবে। একদম বেসিক্যালি উল্টো আমাদের ডাবল ইকুয়াল টু। তো নট ইকুয়াল টু কি করে? এখানে আমাদের চেক করে যে সেটা কি সমান নয়। যদি সেই দুটো সমান না হয় তাহলেই আমাদের এখানে কি আসবে? ট্রু আসবে। যদি সমান হয় তাহলেই সেখানে আমার ফলস আসবে। এটা কমপ্লিটলি উল্টো। বুঝতে পেরেছি? নট ইকুয়াল টু, নট ইকুয়াল টুটা আপনাদের বাড়ির কাজ থাকবে, একটুখানি এক্সপ্লোর করুন। খুবই ইম্পর্টেন্ট। নট ইকুয়াল টু যাদের প্রবলেম আছে তাদেরটা আমি পরের দিন সলভ করবো, খুবই ইজি, কিছু না। এরকম দুটো ভেরিয়েবল বানাবেন, দুটোর মধ্যে চেক করবেন, করে আমাকে বলে দেবেন যে কি প্রবলেম সেখানে। ঠিক আছে? নট ইকুয়াল টু পারবেন আশা করি সবাই। হ্যান্ড রেজ করুন দেখি কে কে পারবেন। খুবই ইজি, কিচ্ছু না। ঠিক আছে? খুবই ইজি জিনিস। চলুন তাহলে নট ইকুয়াল টু আমরা বাড়ির জন্য ছাড়লাম, তো এখানে আপনি নিজে খাতা পেনে লিখেও নিতে পারেন। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি কিসে? আমি এখানে লিখে রাখছি, এটা হচ্ছে নট ইকুয়াল টু আমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? HW। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নট ডাবল ইকুয়াল টু। তো এখানে যদি আপনি জিজ্ঞেস করেন যে সিঙ্গেল ইকুয়াল টু মানে হচ্ছে নট ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে যদি ডাবল ইকুয়াল টু হয় তাহলে তার মানে কি হতে পারে? এটা কিন্তু দেখুন একটা জিনিস, কমন ফ্যাক্টরটা আপনি এখানে নোটিস করুন। এই যে ইকুয়াল টু সাইন, অর্থাৎ এই ডাবল ইকুয়াল টুর নট হচ্ছে এটা। ঠিক আছে? ডাবল ইকুয়াল টু যে কাজটা করে তার উল্টোটা করে নট ইকুয়াল টু। তাহলে এখানে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ট্রিপল ইকুয়াল টুর উল্টোটা কে করবে? কোয়েশ্চেন, ট্রিপল ইকুয়াল টুর উল্টো, অর্থাৎ ট্রিপল ইকুয়াল টুর মানেও কিন্তু মানে ইকুয়াল টু, কিন্তু সেখানে টাইপ চেকিং রয়েছে। তাহলে তার যে উল্টো অর্থাৎ নট ইকুয়াল টু, সেটা আমার কে কাজ করবে? সিম্পল অ্যান্সার, সেটা কে করবে? নট স্ট্রিক্টলি ইকুয়াল, এক কথায়, অথবা নট টাইপ চেকড ইকুয়াল। ঠিক আছে? এখানে টাইপ চেকিংও করা হয় কিন্তু এখানে কিন্তু নট ইকুয়াল টু ধরা হয়। তো এখানে যে ট্রিপল ইকুয়াল টু যে কাজটা করে তার ঠিক উল্টোটা করে আমাদের নট ডাবল ইকুয়াল টু, এক কথায়। ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে? সিম্পল। তো আমি এখানে একটা ভেরিয়েবল বানাচ্ছি, লেট নাম 5, এখানে লেট নাম 6। ঠিক আছে? এখানে দেখুন নাম 5 নাম 6 দেখে আশা করি বুঝতে পারছেন, নাম্বার স্ট্রিং। ঠিক আছে? তো আমি এখানে নট সেম বলে একটা ভেরিয়েবল বানাচ্ছি, নট সেম, তার মধ্যে নাম্বার 5 নট ডাবল ইকুয়াল টু নাম 6। তো এটাকে যদি আমি বলি যে আমি এখন আউটপুট প্রিন্ট করবো না, এটার অ্যান্সার কি আসবে? লিখে তাকান দেখি, ভালো করে ভেবে আমাকে লিখে বলবেন যে এটার অ্যান্সার কি আসবে। যদি নট সেমটাকে আমি প্রিন্ট করি, এটার অ্যান্সার কি আসবে? লিখে তাকান সবাই, ট্রু নাকি ফলস, এটাই হচ্ছে অ্যান্সার। বলুন, বলুন দেখি আমাদের এটার অ্যান্সার কি আসবে? সবাই সবাই যারা যারা বুঝতে পেরেছেন তারা লিখুন, এটার অ্যান্সার আমাদের কি আসবে? ফলস ট্রু, ট্রু ফলস ট্রু। ওকে, ঠিক আছে। তাহলে এখানে যারা ফলস বলছেন, দেখা যাক তাদেরটা ঠিক নাকি ট্রু বলছেন কাদেরটা ঠিক। তো আমি এখানে অ্যান্সারটাকে এখনই বাবল ব্রেক করবো না, আগে দেখি কোনটা ঠিক। আমি এটাকে প্রিন্ট করব। নট ইকুয়ালে কি এসছে? আমাদের ট্রু এসছে। তো যারা ট্রু বলেছেন খুব সুন্দর, হাততালি একটা আপনাদের জন্য। ট্রু কেন এসছে? এখানে ট্রু কেন আসলো কে বলতে পারবে? এখানে আমাদের ট্রুটা কেন আসলো কে বলতে পারবে? তো স্ট্রিক্টলি ইকুয়াল টু টাইপের ওটা অপোজিটই আসবে। ওকে, ইকুয়াল টু নয় তো। ওটাতে যেহেতু মানে আপনার ট্রু ছিল,
হুম ওখানে আপনার ডেটা টাইপিং চেকিং এ যেহেতু এটা ফলস আসতো, তো এটা যেহেতু নট সেম বলেছে, তাহলে এটা এখানে ট্রু আসবে। ইয়াপ ঠিক আছে স্যার, একটা নাম্বার একটা স্ট্রিং। ইয়েস। তো এখানে আমি চেক করছি যে নট ইকুয়াল টু মানে কি দুটো সমান হবে না, তখনই ট্রু আসবে। তো এখানে একটা জিনিস নোটিস করুন, সেটা হচ্ছে এখানে একটা নাম্বার আছে, এখানে একটা স্ট্রিং রয়েছে। তো যদি এটাকে আমি নর্মালি চেক করতাম, এখানে যেমন এসছে, যদি এটাকে আমি ইকুয়াল টু দিতাম তাহলে আমার ভ্যালু এসেছিল কি, দেখুন এখানে ইকুয়াল উইথ টাইপ, যেটা ফলস ছিল। কারণ এখানে টাইপ চেকিংয়ে আমার মার খাচ্ছে, কারণ কি দুটো সেম ডেটা টাইপের না। তো এখানে সেম জিনিসটা, অর্থাৎ এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের নাম্বার আর এখানে একটা স্ট্রিং, এই দুটো তো টাইপ চেকিংয়ে তো সেম না, ঠিক আছে? এই দুটো তো টাইপ চেকিংয়ে আমাদের সেম আসবে না। সেই কারণে যখন আমি নট লাগাচ্ছি তখন এটা আমার ট্রু দিচ্ছে একটাই কারণে, কারণ আমি একে বলে দিয়েছি যে যদি আমাদের দুটো ভ্যালু সেম না হয় এবং তাদের টাইপও যদি সেম না হয় তখনই তুমি ট্রু আমাকে দাও। সেই কারণে এখানে সেম জিনিসটাই হচ্ছে, এখানে ভ্যালু তো সেম নাই, ঠিক আছে, যেহেতু টাইপ চেকিং আমি করছি, তার সাথে আমার টাইপটাও মানে অন্য একটা নাম্বার একটা স্ট্রিং, সেই কারণে এখানে আমাদের ট্রু এসছে। সিম্পল জিনিস, ক্লিয়ার? এটাই হচ্ছে নট ডাবল ইকুয়াল টু। খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের লাগবেই লাগবে, অনেক জায়গায় আমিও ইউজ করি, আপনাদেরও এটা ইউজ করতে হবে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে একটা, এটা গ্রেটার দ্যান অপারেটর। গ্রেটার দ্যান আর লেস দ্যান কি কাজ করে? আমরা ছোটবেলায় অঙ্কে পড়েছি, কি কাজ করে, একটা নাম্বার আর একটা নাম্বার থেকে বড় নাকি ছোট সেটা দিয়ে আমরা এটা দিয়ে চেক করি, 5-10 থেকে বড় নাকি ছোট আমরা এটা দিয়ে চেক করি। তো এখানে ওটা গ্রেটার স্ট্রিক দ্যান, হ্যাঁ বলুন স্যার, শঙ্করবাবু, বলুন বলুন। স্ট্রিক্টলি নট ইকুয়াল টু ওটা দেখাবেন না? স্ট্রিক্টলি নট ইকুয়াল টু, এই তো, ও এটা তো আচ্ছা আমি আচ্ছা। বাড়ির কাজ দিয়েছি শঙ্করবাবু, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, লিখে নিন। তো যেটা বলছিলাম, গ্রেটার দ্যান লেস দ্যান আমরা ছোটবেলায় অঙ্কে আশা করি সবাই এখানে করেছি। কি কাজ করে, দুটো নাম্বারের মধ্যে চেক করে যে হ্যাঁ দুটোর মধ্যে সেম, মানে দুটো একে অপরের থেকে বড় নাকি ছোট। তো এখানে গ্রেটার দ্যান আর লেস দ্যান আশা করি কারোর বোঝানোর দরকার নেই, এখানে আমরা ভ্যালুটা দেখেই বুঝতে পারবো যে সেটা বড় নাকি ছোট। তাও একবার খাতিরের জন্য আমরা করে দিচ্ছি এটাকে, সিম্পল জিনিস। তো আমি এখানে এত বড় কিছু লিখবো না, আমরা এখানে জাস্ট গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান, ঠিক আছে, এইভাবে লিখে রাখছি, ও সরি সরি, অ্যান্ড লেস দ্যান, সরি লেস দ্যান, ওকে। তো আমি এখানে কনসোল লগ করবো, জাস্ট কনসোল লগেও আমরা ডাইরেক্টলি এইভাবে করতে পারি। যদি আমি এখানে 5 গ্রেটার দ্যান 6, আমি যদি এইটাকে প্রিন্ট করি অথবা এইটার যদি ভ্যালু চেক করি তাহলে আমাদের কি আসতে পারে, এনিবডি? এখানে যদি বাংলায় আপনারা যা পড়েছেন সেটাকে একবার ট্রান্সলেট করার চেষ্টা করুন তো কি আসবে। এখানে আমি জিজ্ঞেসটা কি করছি, এইখানে কোডের মধ্যে আমি জিজ্ঞেসটা কি করেছি জাভাস্ক্রিপ্টকে, যে 5 গ্রেটার দ্যান 6, 5 কি 6 থেকে বড়? অবশ্যই না। যদি আমি এটাকে প্রিন্ট করি, এখানে ফলস এসছে, যারা যারা লিখলেন ফলস, খুব সুন্দর। তো এর ঠিক উল্টোটা হচ্ছে আমাদের লেস দ্যান, সিম্পল জিনিস। তো কনসোল লক করবো আমি, কনসোল লক কি করব, ধরুন 5 লেস দ্যান 6, এবার কি আসবে অ্যান্সার, ট্রুই আসবে। কারণ কি, 5 তো 6 থেকে ছোট, তাই তো, নাম্বার সিস্টেমে যেটা বলে সেটাই। তো আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখুন এখানে ট্রু এসছে। তো গ্রেটার দ্যান আর লেস দ্যান কিন্তু এইভাবেই কাজ করে, যেটা আপনারা অঙ্কে শিখেছেন সেটাও এখানেই অ্যাপ্লিকেবল। আর একটা মজার জিনিস সেটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, কি বলছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু আবার লেস দ্যান ইকুয়াল টু। তো গ্রেটার দ্যান আর ইকুয়াল টুকে বাংলায় যদি আপনি ট্রান্সলেট করেন, একটুখানি ভেবে দেখুন, যদি আমি বাংলায় গ্রেটার দ্যান ইকুয়াল টুকে আমি ট্রান্সলেট করি তাহলে আমাদের কি আসবে, বড় অথবা সমান, সিম্পল জিনিস, বড় অথবা সমান, ঠিক আছে। তাহলে এখানে আমি চেকটা কি করছি, যদি আমার দুটো নাম্বার থাকে আমার কাছে, সেখানে আমি চেক করছি কি, এর সিম্পল একটা এক্সাম্পল যদি আপনাকে বলি, আপনি যদি কোনো ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন যদি আপনি করতে চান তাহলে আপনাকে জিজ্ঞেস কি করে, আপনি কি 18 বছর নাকি তার থেকে বড়, তাই তো, মানে 18 অর এল্ডার, সেরকম একটা ব্যাপার, সরি ওল্ডার, মানে 18 অথবা যদি তার থেকে আপনি বড় হন তাহলেই আপনাকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে, না হলে করা হবে না, তাই তো, তাই জানি তো আমরা। এখানে কিন্তু এই গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে সেটা বোঝানো হয়, মানে কি, আমি এখানে সমান সমানও চেক করব যে দুটো ভ্যালু সমান কিনা, এবং যদি তার থেকে বড় হয় তখনই আমার ট্রু আসবে। কিভাবে করব, যদি আমি এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু এইভাবে লিখে রাখি, অ্যান্ড এইভাবে লিখে রাখছি, এখানে সিম্পল জিনিস। তো কনসোল লগ করবো, সিম্পল কনসোল লগ 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 6। দেখুন এখানে আমি এটা দিয়ে বোঝাবো না, আমি এখানে 5 দিয়ে বোঝাচ্ছি। কি বলছি আমি, 5 গ্রেটার দ্যান মানে এখানকার যে ভ্যালু আছে সেটা কি বড় এটার থেকে নাকি সমান, সিম্পল জিনিস। 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 মানে 5 কি 5-এর থেকে বড় নাকি সমান,
তো এখানে আমার ভ্যালুটা কি আসবে, এখানে অ্যান্সারটা কি আসবে, আমরা সবাই দেখে বলতে পারবো যে এটা ট্রুই আসবে। কারণ কি, 5 5-এর থেকে বড় না হলেও তো সমান, তাই তো? মানে 5 5-এর থেকে যদি বড় না হয় কিন্তু সেটা সমান। তো যদি আমি এটাকে প্রিন্ট করি, এখানে যেটা বললাম আশা করি সেটাই আসবে, ট্রু। দেখুন এখানে ট্রু এসছে। মানে 5 যদি 5-এর থেকে বড় নাও হয় কিন্তু তার সাথে তো সমান, সেই কারণে আমি এখানে ইকুয়াল টু দিয়ে সেটা বুঝতে পারছি। তা তার ঠিক উল্টো, সেটা কি, সেটা হচ্ছে একটা লেস দ্যান সাইন। স্যার এখানে কোটেশনের মধ্যে একটু রাখুন না। এটাকে কোটেশনে লাগবো, ওকে, হ্যাঁ হ্যাঁ। সেভ করি, ট্রুই আসবে ভ্যালু, কারণ এখানে টাইপ চেকিং নেই এটায়। ঠিক আছে, এটায় কোনো টাইপ চেকিং হয় না, এখানে জাস্ট ভ্যালু চেক হয় যে দুটোর মধ্যে ভ্যালু সেম কিনা। ঠিক আছে, তো এখানে সেম জিনিসটা নিচেও দেখতে পারবেন, এই যে কনসোল লগ লেস দ্যান ইকুয়াল টু, অর্থাৎ 5 5-এর থেকে ছোট নাকি সমান। তো এখানে সমান যেহেতু সেই কারণে আসছে। তো আমি যদি এখানে ধরুন কি করা যায় এখানে যদি 6 করে দিই এটাকে, তাও দেখবেন ট্রু আসবে। কারণ কি, আমি এখানে কি বলছি, এখানে আর ইকুয়াল টু চেক হচ্ছে না, এখানে কি চেক হচ্ছে, লেস দ্যান। যেহেতু 5 6-এর থেকে ছোট সেই কারণে এখন এটা প্রিন্ট হচ্ছে। কিন্তু যদি 5 5-এর সাথে সমান হতো তাহলেও আমার ট্রুই আসতো। ক্লিয়ার? এটাই হচ্ছে কম্প্যারিজন অপারেটর, আর কিছু না। এই কটা দিয়েই আপনি বহুত রকম প্রোগ্রাম বানাবেন সারা জীবনে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি, কারণ এগুলো সব জায়গায় দরকার হয়। ভেরি বেসিক অফ প্রোগ্রামিং যাকে বলে কম্প্যারিজন অপারেটর, এটা আপনারা সব জায়গায় ইউজ করবেন। গ্রেটার দ্যান লেস দ্যান আপনি ইউজ করবেন না অতটা, কিন্তু স্ট্রিক্টলি যে ইকুয়াল টু সাইনটা আছে জাভাস্ক্রিপ্টে, ওটা ব্যবহার করা শুরু করে দিন, কারণ ওটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো ডেটাবেস নিয়ে কাজ করবেন, যখন আপনি ব্যাকএন্ডে কাজ করবেন, তখন ওই জিনিসটা আপনাদের সব থেকে বেশি প্রয়োজন হবে। ইভেন ফ্রন্ট এন্ডেও খুব দরকার হয়, আমি শুধু ব্যাকএন্ডকে হাইলাইট করছি না, ফ্রন্ট এন্ডেও এই জিনিসগুলো খুব দরকার হয়। সেই কারণে পিডিএফ যাবেন, পিডিএফ এ সব কটা ভ্যালু এখানে দেওয়া আছে, কোনটার কি কাজ, তার এক্সাম্পল, তার রেজাল্ট সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট এই কটা অপারেটর আছে কম্প্যারিজন অপারেটর, একবার করে প্র্যাকটিস করলে আশা করি মাথায় ঢুকে যাবে। বোঝাতে পেরেছি? যার যার কম্প্যারিজন অপারেটর ডান একটুখানি অ্যানালাইজ করে দিন আমাকে। খুবই সিম্পল জিনিস, কোনো এখানে মাথা ব্যথা নেই। ওকে, তো এবার ছোট্ট আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের কি, অ্যারিথমেটিক অপারেটরস। এখানে অ্যারিথমেটিক অপারেটরস এর মধ্যে আমাদের যে জিনিসগুলো আমরা অলরেডি করে ফেলেছি সেগুলো কি কি, একটা মডিউলো, ভাগ, গুণ, বিয়োগ, যোগ, এই কটা আমাদের করা হয়ে গেছে। ভালো করে দেখুন, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আর মডিউলাস, মডিউলাসের মানে কি, রিমাইন্ডার বের করা, মানে ভাগশেষ বের করা, এই 5টা আমাদের ডান। কিন্তু তারপরেও দেখবেন আরো 3টে রয়েছে আমাদের, কি কি, এখানে দুটো স্টার মানে হচ্ছে এটা হচ্ছে দুবার গুণ করা, অথবা এক্সপোনেনসিয়েশন যাকে বলে এক কথা, অর্থাৎ পাওয়ার। পাওয়ারের জন্য আমরা আগের দিন একটা ছোট্ট ফাংশন দেখেছিলাম, সেটার নাম হচ্ছে ম্যাথ ডট পাও, POW, আশা করি মনে আছে। সেই ম্যাথ ডট পাও যদি আপনার মনে না থাকে, তার ঠিক উল্টো জিনিসটা, মানে তার ঠিক সেম আর একটা জিনিস আছে, সেটাকে বলা হয় একটা এক্সপোনেনসিয়েশন অথবা একটা পাওয়ার অপারেটর। এখানে দেখুন দেওয়া আছে, যদি আপনি এইভাবে কোনো একটা নাম্বার লেখেন তাহলে সেটা পাওয়ার হিসেবে কাজ করে, অর্থাৎ 2 এর মাথায় যদি 3 থাকে এইভাবে, মানে 2 টু দি পাওয়ার 3, তাহলে আপনার অ্যান্সার 8ই আসবে। এটা আমরা পাওয়ার এইভাবে দেখাই। তো এখানে আমি এখানেই একটুখানি ডেমনস্ট্রেট করে দিচ্ছি, এগুলো হচ্ছে একটুখানি অ্যারিথমেটিক অপারেটর আমরা দেখিয়ে দেবো, তারপরে আমরা ফাংশনের মধ্যে যাব। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটর, এগুলো কোনো মাথা ব্যথা নেই, জাস্ট সিম্পল জিনিস। তো আমি এখানে কি বলছি, প্রথমে হচ্ছে আমাদের পাওয়ার অথবা এক্সপোনেনসিয়েশন, এক্সপোনেনসিয়ে সিয়েশন অথবা পাওয়ার। আমি এখানে পাওয়ারটাও লিখে রাখছি। মানে কি, 2 টু দি পাওয়ার 3 যদি আপনি এভাবে লেখেন, দেখুন যদি এটার মানে যদি কি দাঁড়ায়, যদি আমি একে দেখাই কিভাবে দাঁড়ায় এটাকে, 2 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে আমাদের, এখানে আমি এটা দিয়ে বোঝাচ্ছি 2 ইন্টু 3, মানে এখানে যদি দুটো ইন্টু থাকে তাহলে সেটা পাওয়ার হিসেবে আমাদের জাস্টিফাই করে। যদি আমি এটাকে সেভ করি, দেখবেন এখানে কি আসে, এখানে দেখুন 8 এসছে। তো 2কে 4 বার গুণ করলে আমাদের 8ই আসবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। যদি আমি এখানে এটাকে 4 বার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, দেখা যাক 16 আসে কিনা। সেভ করবো, দেখুন এখানে 16 এসছে। অর্থাৎ এখানে পাওয়ার অপারেটরটা আপনারা এইভাবে ইউজ করবেন। ঠিক আছে, এরপরে দুটো অপারেটর আরো আছে, সেটা হচ্ছে এই দুটো অপারেটর আপনার লুপে লাগতে পারে, কিন্তু এখন আর ফর লুপে আর এইভাবে কাজ করা হয় না। এখন ফর লুপের অনেক রকমের ভাগ চলে এসেছে, জাভাস্ক্রিপ্টেই আছে, সেগুলো সব শেখাবো। সেখানে আপনাদের আগের যে ফর লুপটা ছিল, যারা বেসিক ক্লাসে ছিলেন, সেখানে আমি ফর লুপে এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাস অপারেটরটা, মাইনাস মাইনাস অত দেখাইনি, কিন্তু প্লাস প্লাস অপারেটরটা আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, প্লাস প্লাস অপারেটরের মানে হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কথার অর্থ হচ্ছে, এখানে কোডের মধ্যে বোঝানো হয় কোনো একটা ভ্যালুর পরে যদি আপনি প্লাস প্লাস
ইউজ করেন, একটা নাম্বার হতে হবে সেটাকে অবভিয়াসলি। তো নাম্বারের পরে যদি আপনি কোনো প্লাস প্লাস ইউজ করেন, সেটা কি করে তার সাথে এক যোগ করে দেয়। কেমন করে যোগ করে দেয়, কিভাবে যোগ করে দেয়, সবকিছু বলবো, ঠিক আছে? তো আমি এখানে কি ইউজ করছি, প্লাস প্লাস, অথবা অ্যান্ড মাইনাস মাইনাসও লিখে রাখছি এখানে, সরি সরি, মাইনাস মাইনাস। তো আমি এখানে একটা ভেরিয়েবল বানাচ্ছি, ধরুন ইনক্রিমেন্ট, এইভাবে লিখে রাখি। ইকুয়াল টু, আমি এখানে একটা ভ্যালু বানাচ্ছি, ভ্যালু দিচ্ছি একে ধরুন 10, ঠিক আছে? এবার আমি কি করব দেখুন, কনসোল লগ ইনক্রিমেন্ট যে ভেরিয়েবলটা আছে তারপরে আমি এভাবে প্লাস প্লাস লাগিয়ে দেবো। এটাকে আপনি এখানেও লাগাতে পারতেন, সেটাও কোনো অসুবিধা নেই, এইভাবেও কাজ করে এটা। কিন্তু আমি এখানে ভেরিয়েবল দিয়ে ইউজ করছি, কারণ এটাই আপনাদের সব থেকে বেশি কাজে লাগবে, ভেরিয়েবল দিয়ে আপনারা এটাকে ইউজ করবেন, ঠিক আছে? অর্থাৎ এখানে ইনক্রিমেন্টের পরে প্লাস প্লাস লাগানোর মানেও যা, আপনি এখানে 10-এর পরেও যদি প্লাস প্লাস ইউজ করেন সেটার মানেও সেম। তো আমি যদি এটাকে এখন প্রিন্ট করি, একটা জিনিস নোটিস করবেন, এখানে অ্যান্সার কি আসবে। আমি কি বললাম, ইনক্রিমেন্টের মানে 1 করে ভ্যালুটা বাড়িয়ে দেয়। তো আমি যদি এটাকে সেভ করি, কিছুই তো হলো না স্যার, কি হলো? এখানে তো 10ই এসছে, কেন এসছে, এটাই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এখানে আমার ভ্যালুটা 10ই এসছে, এখানে কেন আমার 11 আসলো না, এটাই হচ্ছে এর প্রশ্ন। তো এখানে যে কটা ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন, এখানে আরো একটা ভ্যালু হয় বা একটা অপারেটর আছে, যেটা প্লাস প্লাস অপারেটরই, কিন্তু সেটা একটু অন্যভাবে ইউজ করা হয়। কেমন ভাবে ইউজ করা হয়? তো আমি এখানে আপাতত এটাকে কনসোল লগ করে রাখছি, ঠিক আছে? এইভাবে আমি কনসোল লগ এটাকে করে রাখলাম। আমি এরপরেও সেম একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি এই সেম ভ্যালুটাকে আর একবার প্রিন্ট করব। আমি এই সেম ভেরিয়েবলটাকে, অর্থাৎ একবার ইনক্রিমেন্ট ভেরিয়েবলটাকে আমি বানালাম, বানানোর পরে সেটাকে প্লাস প্লাস করলাম, করার পরে আমি এখানে ইনক্রিমেন্টটাকে আর একবার প্রিন্ট করছি। তো এখানে একটা জিনিস নোটিস করুন, কি আসবে, দেখা যাক কি আসে। আমি ওপরেরটাকে কমেন্ট আউট করে দিচ্ছি একটুখানির জন্য। কি এসছে ভ্যালু, প্রথমে যে কনসোল লগটা আছে, যেটা আমি প্লাস প্লাস করেছি, যেটাই আমার প্লাস প্লাস করার মানে হচ্ছে 1 করে ভ্যালু বাড়বে, কিন্তু সেটাই তো অ্যান্সার আমার 10 এসছে, দেখুন সেটার ভ্যালু আমার 10 এসছে। কিন্তু পরে আমি আর একবার প্রিন্ট করলাম সেম ভেরিয়েবলটাকে, কিন্তু সেখানে আমার 11 এসছে। এটা একটু উল্টো জিনিস হয়ে গেল না? তাই তো, এটা একটু উল্টো জিনিস হয়ে গেল, যেখানে আমার প্লাস প্লাস অর্থাৎ 1 বাড়ার কথা সেখানে বাড়েনি, যেখানে বাড়ার কথা নয় সেখানে বেড়ে বসে আছে। তার মানে এটা কি? তো এখানে যে ইনক্রিমেন্টের পরে আপনি প্লাস প্লাস এই যে ইউজ করছেন, এখানে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুটা আমাদের প্রিন্ট করছে না। অর্থাৎ এখানে আমি ভ্যালুটার 1 আমি বাড়িয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে প্রিন্ট করবে না। এখানে জাস্ট মেমোরিতে, অর্থাৎ র্যাম যেটা আমরা বলি, র্যামে আমার কি হয়েছে, এখানে জাস্ট ভ্যালুটাকে আমার ইনক্রিমেন্ট করেছে, ইনক্রিমেন্টেড লিখে রাখলাম। অর্থাৎ এখানে ভ্যালুটা আমার জাস্ট বেড়েছে, কিন্তু সেটা প্রিন্ট হবে না। প্রিন্ট কখন হবে? যখন আমি সেকেন্ড টাইম প্রিন্ট করব। সেকেন্ড টাইম যেই প্রিন্ট করব তখনই আমার ভ্যালুটা 10 থেকে 11 প্রিন্ট হবে। তো তাহলে আপনি বলবেন স্যার এটা তো খুবই কনফিউজিং একটা জিনিস, এটাকে আমরা কেন ইউজ করব যখন আমার কাজটা ঠিকমতো করবেই না? তো এর একটা উল্টো জিনিসও আছে, মানে এর একটা লুপ হোল টাইপের একটা জিনিস আছে। কেমন? তো এখানে যে প্লাস প্লাস আপনি ইউজ করেছেন পরে, অর্থাৎ পরে আপনি প্লাস প্লাস ইউজ করেছেন, এই প্লাস প্লাসটাকে আপনি এক কাজ করুন, আমার কথা মতো এটাকে কি করবেন, ইনক্রিমেন্ট বলে যে ভেরিয়েবলটা আপনি বানিয়েছেন, তার মানে কনসোল লক করছেন, তার আগে লাগিয়ে দিন এইভাবে। এবার আমি কনসোল লক করছি, কনসোল লক করলাম, প্লাস প্লাস ইনক্রিমেন্ট, এবার দেখুন আমার এখানে 11 প্রিন্ট হয়েছে। কেন 11 প্রিন্ট হয়েছে? তো এখানে আমি একটা সূত্র বলে দিচ্ছি, সেটা হচ্ছে ঘাড়ি ডিটারজেন্ট পাউডারের একটা যাকে বলে একটা কি বলে ওটাকে, একটা অ্যাড ছিল, ঘাড়ি ডিটারজেন্ট পাউডার। আশা করি ইন্ডিয়া থেকে যারা আছেন তারা সবাই জানেন, সেটার সাথে রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে পেহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে, জানা আছে? হ্যান্ড রেজ করুন কার কার জানা আছে, খাতায় লিখে রাখতে পারেন, এটা একটা সূত্র। কারা কারা জানেন পেহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে? জানা আছে আশা করি। ওকে, যারা যারা জানেন, যারা জানেন না তাদের জন্য আমি একবার পরে একবার চেষ্টা করে দেখিয়ে দেওয়ার। তো এখানে প্রথমে যে প্লাস প্লাস অপারেটরটা আমরা দেখলাম, সেটা কি কাজ করে, সেটা অ্যাকচুয়ালি করে, এ কি করে, আমি ঘড়ি ডিটারজেন্ট পাউডারের ইনক্রিমেন্টের ওই মানে সরি ঘড়ি ডিটারজেন্ট পাউডারের যে জিঙ্গলটা আছে অথবা যে গানটা আছে সেটা দিয়েই বোঝাচ্ছি। এ কি করে, এ প্রথমে ইনক্রিমেন্ট করে তারপরে গিয়ে প্রিন্ট করে। শুনে রাখুন ভালো করে। তো এটা যদি আমি বলি, পেহলে এটা আমাদের ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ ইনক্রিমেন্ট করে ফির প্রিন্ট করে, এটা হচ্ছে তার মানে, এটা যদি বাংলায় আপনারা ভাবেন তো প্রথমে এ ইনক্রিমেন্ট করে তারপরে গিয়ে প্রিন্ট করে, ঠিক আছে? অর্থাৎ পেহলে ইনক্রিমেন্ট করে ফির প্রিন্ট করে, হিন্দিতেই লিখছে, ঠিক আছে? আশা করি অসুবিধা হবে না। কি লিখলাম, पहले इंक्रीमेंट करे फिर प्रिंट करे,
দেখুন, মানে এ প্রথমে ইনক্রিমেন্ট করবে কিন্তু তখনই প্রিন্ট করবে না। এ প্রথমে ইনক্রিমেন্ট করবে কিন্তু তখন প্রিন্ট করবে না। কিন্তু তার উল্টো যেটা আছে সেটা হচ্ছে যে প্লাস প্লাস আমরা কোথায় ইউজ করলাম, সেটা আমরা ইউজ করলাম আগে। অর্থাৎ আমি এখানে এ দিয়ে লিখে রাখছি, এখানে এ দিয়ে লিখে রাখছি, মানে যেটা আগে সেটা আর কোনটা পরে। তো এখানে এটা কি হবে, পহলে প্রিন্ট করে ফির ইনক্রিমেন্ট করে। ও সরি, একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। বাকিটুকু কোথায় গেল, এ কি ইমা বাকিটুকু কোথায় গেল আমার? আচ্ছা আছে, ওকে ওকে। গ্লিচ, কোড মানে গ্লিচ, তো গ্লিচ এখানেও একটা হয়েছে। ওকে, তো এখানে একটা জিনিস আমি ভুল করে আমি উল্টো লিখে ফেলেছি, সেটা হচ্ছে এটা আমার প্লাস প্লাস হবে আর এটা আমার হবে পরে প্লাস প্লাস। আচ্ছা, এবার আরেকবার রিক্যাপ করি কি বললাম। যে প্রথমে প্লাস প্লাস যে এটা আছে সেটা আমাদের কি করে, প্রথমে সে ইনক্রিমেন্ট করে দেয়, তারপরে গিয়ে প্রিন্ট করে। মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ প্রথমে ইনক্রিমেন্ট করে যে ভ্যালুটাকে তারপরে গিয়ে প্রিন্ট করছে, এখানে সেটাই হচ্ছে। কিন্তু তার ঠিক উল্টো যেটা, অর্থাৎ পরে প্লাস প্লাস যেটা আছে, সে কি করে, সে আগে ইনক্রিমেন্ট করবে না ভাই, সে খুব ল্যাথখোর। সে এখানে কি করবে, প্রথমে সে, তাকে বলা হয় যে তুই প্রিন্ট করবি তারপরে গিয়ে ইনক্রিমেন্ট হবে। তো এখানে সে আগে কি করলো, এখানে আগে এইটুকু প্রিন্ট করেছে, করার পরে গিয়ে সে লাস্টে গিয়ে আমাদের এটাকে ইনক্রিমেন্ট করেছে। অর্থাৎ জিঙ্গলটাকে যদি আপনি মনে রাখেন, প্লাস প্লাস এ, অথবা প্রথমে আমি এটা দিয়ে বোঝাচ্ছি, প্রথমে কি করবে, প্রথমে এটা দিয়ে ভাবুন। প্রথমে এ কি করে, পহলে প্রিন্ট করে ফির ইনক্রিমেন্ট করে। মানে প্রথমে এ প্রিন্ট করবে তারপরে গিয়ে ইনক্রিমেন্ট করবে, অথবা যাকে বলে এক করে ভ্যালুটা বাড়িয়ে দেবে। তার ঠিক উল্টো, অর্থাৎ প্রথমে যে প্লাস প্লাস ইনক্রিমেন্ট আছে সে কি করবে, পহলে ইনক্রিমেন্ট করে, অর্থাৎ প্রথমে সে ইনক্রিমেন্ট করবে অথবা সে প্রথমে ভ্যালুটাকে বাড়িয়ে দেবে, তারপরে গিয়ে সে প্রিন্ট করবে। বোঝাতে পেরেছি? না বোঝাতে পারলে বলুন। বোঝাতে পেরেছি কোনটার কি কাজ? হ্যান্ড রেজ করুন। আরেও বলুন, আরেও বলুন। আরেকবার বলবো, ওকে। তো এখানে Certificate সিম্পল আছে। যেটা হচ্ছে, ভালো করে মনে রাখুন একটা জিনিস, প্রথমে আপনার দেখতে হবে যে ভ্যালুটার, মানে এটা আরেকবার বলে দিচ্ছি এটা কেন এত ইম্পর্টেন্ট। এটা আপনাদের ইন্টারভিউ অনেক সময় জিজ্ঞেস করে, এইভাবে হয়তো জিজ্ঞেস করবে না যে কোনটা কি ভ্যালু প্রিন্ট করবে, কিন্তু অনেক সময় ট্রিকি কিছু কোয়েশ্চেন আসে যেখানে আপনার এই ইনক্রিমেন্ট অপারেটর নিয়ে কোয়েশ্চেন থাকেই থাকে। ঠিক আছে, সেই কারণে আপনার প্রথমে দেখতে হবে যে, সবসময় এটা মনে রাখবেন যে এই যে ইনক্রিমেন্ট অপারেটরটা আছে, এই যে আমি প্লাস প্লাস লিখেছি, প্লাস প্লাসটা ভেরিয়েবলের আগে আছে নাকি পরে আছে। তো এখানে সবাই একটা জিনিস লিখে অথবা আমাকে মুখেই বলুন যে এখানে আমাদের এটা আগে আছে নাকি পরে আছে, সেটা আগে বলে দিন আমাকে। এখানে প্লাস পরে প্লাসটা পরে আমাদের আছে, পরে কোথায় আছে? আছে। পরে আছে। ঠিক আছে, এখানে পরে আছে মানে কি, আপনি সবসময় এইভাবে ভাববেন যে কোড যখন আমাদের এক্সিকিউট হতে 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 আসবে, সে কি করবে, যখন এই কনসোল লগে পৌঁছাবে তখন সে দেখতে পারবে যে এখানে ইনক্রিমেন্ট লেখার পরে, অর্থাৎ এই যে আমি ভেরিয়েবলটা বানিয়েছি, তো ভেরিয়েবলটা আমি বাদ দিচ্ছি, আমি আরো সিম্পলিফাই করে বলছি। ধরুন এখানে 10 লেখা আছে, 10 লেখার পরে আমাদের এখানে কি আছে, দুটো প্লাস প্লাস রয়েছে। কোড কি করবে অথবা জাভাস্ক্রিপ্ট কি করবে, জাভাস্ক্রিপ্ট প্রথমে 10টাকে প্রিন্ট করবে যখন সে দেখবে পরে প্লাস প্লাস আছে। অর্থাৎ ধরুন এইভাবে আমাদের জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হতে 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 আসছে, আসার পরে এইভাবে এক্সিকিউট হবে, হতে গিয়ে যখন দেখবে প্রথমে 10 লেখা আছে, তো প্রথমে সে 10টাকে প্রিন্ট করবে, করার পরে গিয়ে 10-এর ভ্যালুটাকে 11 করবে। এরকম একটা জিনিস হয়। তো এখানে ভেরিয়েবল দিয়ে কেন বোঝাচ্ছি, কারণ ভেরিয়েবলের ভ্যালুটা আমরা চেঞ্জ হতে দেখবো। এখানে কিন্তু 10 প্রিন্ট করলে আমরা সেই ভেরিয়েবলটার ভ্যালুটা চেঞ্জ হতে দেখতে পারবো না। ঠিক আছে, প্রথমে কি করবে, এইভাবে এইভাবে এক্সিকিউট হতে হতে আসলো, এই লাইনে পৌঁছালো, পৌঁছে দেখলো এখানে 10 লেখা আছে, 10টাকে প্রিন্ট করবে, করার পরে সেটাকে সে বাড়িয়ে দেবে, এক বাড়াবে। এখানে কিন্তু 2-3 বাড়াতে পারবে না, সে একবারই বাড়াবে। কি করব এখানে, তো আমি এখানে ভেরিয়েবলটা আরেকবার বানাচ্ছি। তো ধরুন এখানে num7, অথবা এক কাজ করি ইনক্রিমেন্ট বলে লিখে রাখি, ইনক্রিমেন্ট ইকুয়াল টু 10। এখানে আমি সেম জিনিস যেটা করলাম সেটা হচ্ছে ইনক্রিমেন্টটাকেই লিখে রাখি। তো এখানে প্রথমে কি হলো, এখানে দেখুন আমি যদি প্রিন্ট করেও দেখাই, সেভ করি, দেখুন এখানে 10 প্রিন্ট হয়েছে। কারণ কি, জাভাস্ক্রিপ্ট উপর থেকে নিচে আসলো, প্রিন্ট করতে করতে করার পরে এখানে যেই আসলো, দেখলো আগে আমাকে প্রিন্ট করতে বলছে, তো এখানে ভেরিয়েবলটাকে প্রিন্ট করলো, করার পরে সে এটার ভ্যালু বাড়িয়ে দিল 1। এবার যদি আমি নেক্সট টাইম একবার কনসোল লক করি, একবার সেটা দেখবেন ভালো করে। কনসোল লক করবো, আমি সেম ভ্যালু ভেরিয়েবলটাকে আরেকবার প্রিন্ট করবো, এখানে এই ভেরিয়েবলটাকে, এখানে কিন্তু কোনো প্লাস প্লাস বা কিছু নেই। যদি আমি এটাকে সেভ করবো, দেখুন এখানে 11 প্রিন্ট হয়েছে। মানে এই লাইনে সে প্রথমে প্রিন্ট করলো, কিন্তু প্রিন্ট করার পরে কিন্তু তার ভ্যালুটা সে বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার পরে তারপরে যখন আমি নেক্সট লাইনে সেম ভেরিয়েবলটাকে প্রিন্ট করলাম, তখন কি দেখতে পারলাম, ভ্যালুটা আমার অলরেডি বেড়েই রয়েছে।
এখানে কিন্তু এটাই হচ্ছে। বুঝতে পেরেছি? হ্যান্ড রেজ করুন এবার। বুঝতে পেরেছি এবার? ঠিক আছে? তো এর ঠিক উল্টো জিনিস যেটা করে সেটা হচ্ছে, তো সবসময় এমন ভাববে না যে আমার তাহলে ওটাই ইউজ করা উচিত স্যার, না, এটা কিন্তু স্পেসিফিক ইউজ কেসে আমাদের লাগে। তো আমি এখানে আরেকটা ভেরিয়েবল বানাচ্ছি, ধরুন লেট ইনক্রিমেন্ট, সরি ইনক্রিমেন্ট, আরে ইনক্রিমেন্ট 2, এখানে আমি 11 লিখে রাখছি, অথবা আমি এখানে এক কাজ করি 50 লিখে রাখছি। তো এখানে কনসোল লক করব, কিন্তু এখানে পরে প্লাস প্লাসের জায়গায় আমি আগে প্লাস প্লাস দেবো, সেভ করব। এবার দেখুন আমার এখানে কিন্তু ডাইরেক্টলি ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে। এখানে কিন্তু সে ওয়েট করেনি যে আমি আগে প্রিন্ট করব তারপরে গিয়ে ইনক্রিমেন্ট করব বা বাড়িয়ে দেবো এক ভ্যালু, সেই কিন্তু ওয়েট করেনি, এখানে ডাইরেক্ট সে বাড়িয়ে দেওয়ার পরে প্রিন্ট করছে, কারণ এখানে প্লাস প্লাসটা আগে রয়েছে। অর্থাৎ আমার জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হতে 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 আসলো, আসার পরে যখনই দেখলো আগে আমার প্রথমে প্লাস প্লাস রয়েছে, তখন সে কি করলো, আগে একটা ভ্যালু সে বাড়িয়ে দিয়ে তারপরে সে এই লাইনে প্রিন্ট করবে। বুঝতে পেরেছি? এটাই হচ্ছে এখানে দুটোর মধ্যে ডিফারেন্স। এটা একটুখানি আপনি বাড়ি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, এটাও একটুখানি বাড়ি প্র্যাকটিস করলে আরো ভালো বুঝতে পারবেন। দুটোর মধ্যে ডিফারেন্সটা আপনারা নিজেরাই তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এটার ভ্যালু এখানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এখানে যদি আমি আরেকবার দেখুন, জাস্ট আমি ফর সেক অফ সিম্পলিসিটি আমি যদি এটাকে প্রিন্ট করি একবার, ইনক্রিমেন্ট 2টাকে প্রিন্ট করছি, যেটা আমার ভ্যালুটা একবার বাড়িয়ে দিয়েছে। তো আমি এখানে প্রিন্ট করব, দেখুন এখানে 51ই প্রিন্ট হচ্ছে, কারণ আগে সে বাড়িয়েছে ভ্যালু, তারপরে সে প্রিন্ট করেছে, সেই বাড়িয়ে থাকা ভ্যালুটাই আমি আরেকবার প্রিন্ট করেছি। তো সেই কারণে আমি এখানে এটা দেখতে পাচ্ছি। বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না একটুখানি বলুন, মানে হ্যান্ড রেজ করে আমাকে বলতে পারেন কারা কারা বুঝতে পেরেছে, একটু হ্যান্ড রেজ করুন। এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। এর আরেকটা অপোজিট জিনিস আছে, সেটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট কথার অর্থ কমিয়ে দেওয়া। কিভাবে কমিয়ে দেওয়া? তো এখানে যেমন আমার 1 করে ভ্যালু বাড়ছে, তেমনই আমার এখানে 1 করে ভ্যালু কমেও। থিওরি টোটালি সেম, অর্থাৎ আপনি এখানে যে দেখছেন যে প্রথমে প্রিন্ট করার পরে বাড়িয়ে দিচ্ছে, সেখানে আপনি যদি এটা ইউজ করেন দেখবেন 1 কমিয়ে দিয়েছে। ঠিক আছে? এটা থাকলো বাড়ির কাজ, এটা আপনাদের বাড়ির কাজ থাকলো, লিখে রাখতে পারেন। ঠিক আছে? তো আমি এখানেও লিখে রাখছি যে ডিক্রিমেন্ট অপারেটর, যেটা ডিক্রিমেন্ট অপারেটর, সেম জিনিস, হোমওয়ার্ক, সরি হোমওয়ার্ক। ঠিক আছে? ডিক্রিমেন্ট অপারেটর, হোমওয়ার্ক, সেম জিনিস, সেম থিওরি। এটা প্র্যাকটিস করার পরে আপনি ডিক্রিমেন্ট অপারেটর প্র্যাকটিস করবেন, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু আপনার কাছে। বুঝতে পেরেছি? দুটো ডিফারেন্ট জিনিস। ডিফারেন্ট বলতে জাস্ট 1 করে একটা ভ্যালু বাড়ায়, একটা 1 করে ভ্যালু কমায়। ক্লিয়ার? হ্যান্ড রেজ করুন। কে কে করবেন হ্যান্ড হোমওয়ার্ক দেখি। অনেকে সাবমিট করেন না, তো আমি সেই কারণে জিজ্ঞেস করে নিচ্ছি কে কে করবেন একটুখানি হোমওয়ার্কটা দেখি। যদি আমাকে সাবমিট না করে ভাবেন যে হ্যাঁ আমি আপনাকে সাবমিট করবো না স্যার, কিন্তু আমি করছি বাড়ি বসে, করুন। ঠিক আছে? কিন্তু এখানে যে পাঠাচ্ছেন না, সেটা কিন্তু আপনারই একটা বলতে পারেন যে প্রবলেম হবে পরে গিয়ে, সেটা পরে গিয়ে তখন আপনি বুঝতে পারবেন। সেই কারণে রিগ্রেট করার আগে আপনি এগুলো এখনই প্র্যাকটিস করা শুরু করে দিন। ক্লিয়ার? চলুন তাহলে, অ্যারিথমেটিক অপারেটরে এইটুকুই ছিল। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ফাংশনসের দিকে। আজকে হয়তো বেশিক্ষণ ফাংশন পড়ানো হবে না, কিন্তু ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, আমরা সেইভাবেই পড়বো আজকে। ফাংশনটা আগের দিন শুরু করেছিলাম, কিন্তু আগের দিন কেউই ছিলেন না, সেই কারণে আমি আগের দিনের রেকর্ডিংটা ডিলিট করে দিয়েছি। সেই কারণে আজকে আবার ফাংশন থেকেই শুরু করছি। ওকে, চলুন। তো এখানে ফাংশনস শুরু হচ্ছে আপনাদের। ফাংশনস খুব ইম্পর্টেন্ট, তো আমি বলবো যতদিন ফাংশন কমপ্লিট না হচ্ছে ততদিন ক্লাসটাকে লিভ করবেন না। অ্যাটলিস্ট জাভাস্ক্রিপ্টের ফাংশনটা শিখে রাখলে আপনার পরে গিয়ে অনেক সুবিধা হবে, সেই কারণে বলছি। ঠিক আছে? তো ফাংশনস বলে দিই, ফাংশনস সম্পর্কে আমি আগের দিন পড়িয়েছিলাম, আগের দিন যারা ছিলেন তারা হয়তো জানতে পারবেন। এখানে আমার লেখা ছিল ফাংশনস কি বা কি কাজ করে, এই যে। ঠিক আছে? শঙ্করবাবু ছিলেন আগের দিন, শঙ্করবাবু রিলেট করতে পারবেন, তো শঙ্করবাবুকে বলছি। তো এখানে ফাংশনস ইন জাভাস্ক্রিপ্ট শুরু করছি আমি। ফাংশনস ইন জাভাস্ক্রিপ্ট কি কাজ করে, ফাংশন কি হয়, কেন এত ইম্পর্টেন্ট, সবকিছু এক এক করে এক্সপ্লেন করবো। ওকে, তো আমি প্রথমে বলে দিই, ফাংশনস ইন জাভাস্ক্রিপ্টের পরে প্রথম যে পয়েন্টটা লেখা আছে সেখানে দেখুন কি লেখা, ফার্স্ট ক্লাস সিটিজেন। কি লেখা? ফার্স্ট ক্লাস সিটিজেন। ফার্স্ট ক্লাস সিটিজেন বলতে কি বুঝি? যারা যারা শহরে থাকেন বা শহরেই থাকেন যারা, তাদের কথাই বলছি। একটা জিনিস আপনি নোটিস করেছেন যে
কিছু কিছু ফ্ল্যাট আপনাদের শহরে কিছু কিছু ফ্ল্যাটের দাম অতিরিক্ত বেশি হয়, আবার কিছু কিছু এমন ফ্ল্যাটও আছে যাদের দাম তাদের থেকে তুলনামূলক কম হয়। মানে কি, এখানে কিছু কিছু ফ্ল্যাটের দাম এত বেশি কেন? কারণ তার ফিচার অনেক বেশি, তার হয়তো এরিয়াও অনেক বেশি, সেটা হয়তো লেক ভিউ বা সি ভিউ যা খুশি কিছু একটা আছে, সেই কারণেই তার ইম্পর্টেন্স বেশি, সেই কারণে তার ডিমান্ড বেশি, সেই কারণেই বলতে পারেন সেখানে যারা থাকে তারা হচ্ছে অ্যাকচুয়ালি ভিআইপি অথবা ফার্স্ট ক্লাস সিটিজেন আপনার শহরের। মানে তাদেরকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, অর্থাৎ হয় তারা কোনো ইনফ্লুয়েন্সার, হয় তারা কোনো বলিউডের বা টলিউডের বা যেখানকার কোনো একটা অ্যাক্টর অ্যাক্ট্রেস যা খুশি হতে পারে। মানে তাদের ইম্পর্টেন্সটা সোসাইটিতে বেশি, সেই কারণে তারা ওরকম একটা ভালো ফ্ল্যাট নিয়ে তারা থাকে। অপোজিট সাইডে আপনি দেখুন, কম ধরনের কম দামেরও ফ্ল্যাট হয়, সেখানে কারা থাকে? সেখানে বাকি যারা অ্যাফোর্ড করতে পারেন অত বড় ফ্ল্যাট তারা থাকে। তো এখানে জাভাস্ক্রিপ্টে ফাংশনটা কিন্তু একটা ফার্স্ট ক্লাস সিটিজেন, মানে তাকে কিন্তু জাভাস্ক্রিপ্টে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। মানে জাভাস্ক্রিপ্টে আমরা এতদিন যা শিখেছি সেটা জাভাস্ক্রিপ্টের বলতে পারেন যে ওই যে লোয়ার ক্লাস যেটা সেটা। এবার আমরা যা শিখতে চলেছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একদম হায়ার ক্লাস বা ফার্স্ট ক্লাসের যে জিনিসগুলো সেগুলো। ঠিক আছে? তো এখানে জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলোকে ফার্স্ট ক্লাস কেন বলা হয়? কারণ জাভাস্ক্রিপ্টের মধ্যে যত যাবতীয় ফাংশনালিটি আছে বা জাভাস্ক্রিপ্ট যে কারণে ইউজ করা হয় সবকিছু এই ফাংশনের উপরেই বেস করা। জাভাস্ক্রিপ্টে যত কোর ফাংশনালিটি আছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যে জন্য ফেমাস, তার কোনো না কোনো দিক দিয়ে সেগুলো ফাংশনের উপরেই ডিপেন্ড করে। সেই কারণে জাভাস্ক্রিপ্টে ফাংশনগুলোকে ফার্স্ট ক্লাস সিটিজেন বলা হয়। এর ইম্পর্টেন্স কিন্তু খুব বেশি। জাভাস্ক্রিপ্টে যদি ফাংশন আপনি না করেন তাহলে আপনার জাভাস্ক্রিপ্ট পড়াটাই লস। সেই কারণে জাভাস্ক্রিপ্টের ফাংশনটা খুব মন দিয়ে করবেন, খুব ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ আপনি পরবর্তীতে যত রকম অ্যাপ্লিকেশন, যত রকম ওয়েব অ্যাপ, যত রকম আপনি ব্যাক এন্ড, যত রকম ফ্রন্ট এন্ড আপনি বানাবেন, সব জায়গায় আপনার ফাংশন লাগবেই লাগবে, লিখে দিলাম। সেই কারণে ফাংশনটাকে অ্যাটলিস্ট মিস করবেন না বা ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস নিচে লেখা আছে কোর বিল্ডিং ব্লক, যেটা আমি একটুখানি আগে বললাম সেটাই। কোর বিল্ডিং ব্লক বলতে কি বোঝানো হয়? একটা বাড়ি তৈরি করতে তার কোর বিল্ডিং ব্লক কি হতে পারে? একটা ইট। সেরকম জাভাস্ক্রিপ্ট তৈরি করতে কিন্তু ওই একটা ইটের মতো জাভাস্ক্রিপ্টে কিন্তু ফাংশনগুলোকে এতটা ইম্পর্টেন্স দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট। সেই কারণে জাভাস্ক্রিপ্টে ফাংশনগুলো হচ্ছে কোর বিল্ডিং ব্লক, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যত রকম ফাংশনালিটি আমি আবারও বলছি আছে সেগুলো ফাংশনের উপরেই ডিপেন্ড করে। তার নিচের একটা পয়েন্ট আছে রিইউজেবল কোড। রিইউজেবল কোড বলতে এগুলো আমি করব যখন তখন আপনাদের ভালো করে মাথায় ঢুকবে। রিইউজেবল যার মানে বাংলায় যেটা দাঁড়ায় যে এক জিনিসকে একাধিকবার আমরা ব্যবহার করতে পারি, একটা জিনিসকে একাধিকবার আমরা ব্যবহার করতে পারি, সেটাই হচ্ছে ফাংশনের মেন কাজ। ফাংশন আপনি একটা বানাবেন, একটা ফাংশন আপনি বানিয়ে রেখে দেবেন, সেটাকে আপনি বারবার ইউজ করবেন, জাস্ট সেটাকে ডাকবেন যে ফাংশন তুই তোর কাজ কর, ফাংশন আপনার কাজ করে দেবে। ঠিক আছে? তো আমি রিইউজেবল কোডটা আমি যখন করব তখন আপনারা দেখতে পারবেন, কিন্তু তার উপরের দুটো পয়েন্ট ফার্স্ট ক্লাস সিটিজেন, কোর বিল্ডিং ব্লক, এই দুটো ক্লিয়ার সবার? হ্যান্ড রেজ করুন। ফার্স্ট ক্লাস সিটিজেন আর কোর বিল্ডিং ব্লক আশা করি কম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই এখানে। ঠিক আছে? অলরাইট। তো এবার তাহলে শুরু করা যাক জাভাস্ক্রিপ্টের ফাংশন। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ফাংশন কাকে বলে সেটা আপনি এখানে পড়ে নিতে পারেন। ফাংশনস আর ওয়ান অফ দ্য কোর বিল্ডিং ব্লকস ইন জাভাস্ক্রিপ্ট, যেটা আমি বললাম সেটাই। A function is a reusable block of code designed to perform a specific task. কি লেখা? A function is a reusable block of code designed to perform a specific task. ফাংশন হচ্ছে একটা রিইউজেবল ব্লক অফ কোড, অর্থাৎ ফাংশন কোনো রকেট সায়েন্স না, ফাংশন আপনার একটা কোডই, অর্থাৎ ছোট্ট একটা কোড যেটা আপনি কি করতে পারবেন, সেটাকে বারবার বারবার আপনি ইউজ করতে পারবেন কোনো একটা মানে কোনো একটা টাস্ক পারফর্ম করানোর জন্য। সেরকম কি কি টাস্ক হতে পারে? ধরুন আপনি আপনার একটা ক্যালকুলেটরের অ্যাপ আছে, ক্যালকুলেটরের অ্যাপে আপনি দুটো নাম্বার যোগ করেন, যে 1+2, 2+3, 3+4, 4+5, এরকম দুটো নাম্বার। তো প্রথমে আপনি এমন একটা কাজ করলেন যেখানে আপনার দুটো নাম্বার কি কি 1 আর 2 যোগ হচ্ছে। সেকেন্ড টাইমে কোনো একটা ইউজার যদি আপনাকে বলে যে 1 আর 2 আমি যোগ করবো না, আমাকে 10 আর 12 যোগ করে দেখাও, তখন আপনি কি করবেন? তখন আপনার ক্যালকুলেটরের অ্যাপ্লিকেশনে গিয়ে আবার ওই 1 আর 2 এর জায়গায় আমি এখানে দেখাই করে আমি এখানে কি করব, আমি এখানে লিখে রাখছি ফাংশনস ইন জাভাস্ক্রিপ্ট, সরি কেএস না জেএস। তো আমি এখানে ধরুন একটা ভেরিয়েবল বানাচ্ছি সাম বলে, সাম অর্থাৎ যোগ করা।
তো আমি এখানে 10 আর 1 আর 2 যোগ করছিলাম প্রথমে, তো 1 আর 2 যোগ করলাম, কনসোল লগ করি, সাম। আমি এক কাজ করি, উপরে যে সবকটা কনসোল লগ আছে আমি এগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে একটু বুঝতে হয়তো সুবিধা হবে, তাহলে আমাদের ঘাঁটবে না, কোডটা একটু ফ্রেশ থাকবে। দেখা যাক, এটা 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 কমেন্ট আউট, সেভ করি। 3 অ্যান্সার এসছে, কারণ কি বললাম আমি, আমি এখানে 1 আর 2 যোগ করছি, তো আমার 3 অ্যান্সার এসছে। কোনো ইউজার যদি 1 আর 2 যোগ করতে বলে, আপনি এটা দিয়ে কাজ চালিয়ে দিতে পারবেন। এবার ধরুন কোনো একটা খুবই ওভার স্মার্ট কেউ একটা এসে বলছে আমার 1 আর 2 যোগ করা লাগবে না, আমার 10 আর 12 যোগ করে দেখাও। তখন আপনি কি করবেন? আপনি এখানে কি করবেন, এখানে গিয়ে 10 আর 12 লিখে দেবেন যে হ্যাঁ ভাই 10 আর 12 যোগ করতে বলেছো তুমি, 10 আর 12 নাও, দিলাম যোগ করে, অ্যান্সার আসলো 22। দেখুন এখানে 22 এসছে। আবার একজন এসে বলছে আমাকে 10 আর 12 যোগ করে দেখাও, আপনি এটা দিয়েই কাজ চালিয়ে দিলেন, খুব সুন্দর। কিন্তু তারপরে আরেকটা ইউজার এসে আপনাকে বলছে আমাকে 23 আর 24 যোগ করে দেখাও। তো এই যে নতুন নতুন যে ইউজারগুলো আপনার কাছে আসছে, যে বারবার এসে আপনাকে যোগই করতে বলছে, কিন্তু সেখানে একটা ডিফারেন্ট জিনিস আছে, সেটা কি, সেখানে নাম্বারগুলো সে ডিফারেন্ট বলছে। সে কিন্তু আপনার যোগই করতে বলছে, দুটো নাম্বারের সে যোগই চাচ্ছে, কিন্তু সেখানে নাম্বারগুলো ডিফারেন্ট। তো এখানে আপনি দাঁড়িয়ে একটা কোডার অথবা একটা প্রোগ্রামার যদি হন আপনি, সেখানে দাঁড়িয়ে আপনার কি কাজ হবে? এমন কোনো একটা ফিচার, এমন কোনো একটা ফাংশনালিটি আপনার হবে যেখানে সবকিছু যোগই করবে সে, কিন্তু যোগ করার সময় সে যে নাম্বারটা চাইবে কেউ, সেই নাম্বারে ডাইনামিক্যালি যোগটা অটোমেটিক্যালি হবে। কেউ যদি 10 আর 12 চায়, 10 আর 12 যোগ হয়ে যাবে, কেউ যদি 20 আর 22 চায় সেটা যোগ হয়ে যাবে, কেউ যদি 69 আর 70 যোগ চায় সেটা হয়ে যাবে, কেউ 1000-এর সাথে 1 লাখ যোগ করতে চায় সেটা হয়ে যাবে। তো ডাইনামিক্যালি যোগই হবে, কিন্তু নাম্বারটা ইউজারের স্পেসিফিক হবে। তো কোনটা ভালো হয়? এ, ভালো করে শুনবেন, এ অর্থাৎ প্রথম অপশন, যেটা স্ট্যাটিক্যালি আমি চেঞ্জ করছি, যে চাচ্ছে যেটা সেটা আমি চেঞ্জ করে তাকে দিয়ে দিচ্ছি। আরেকটা অপশন বি, সেটা হচ্ছে ডাইনামিক্যালি ফাংশনসের সাহায্যে আমি যোগই করব, কিন্তু আমি জাস্ট নাম্বারটাকে ডিফারেন্ট রাখবো। কোনটা আপনাদের কাছে বেটার, যেটা আপনারা নিজেরা ইউজ কেসটা বুঝে আমাকে বলুন, এ নাকি বি? এ হচ্ছে যেটা আপনি বারবার করে যে যেটা চাচ্ছে সেটাকেই এখানে করে আপনি সাম করে দিয়ে দিচ্ছেন, নাকি বি, যেখানে আপনার একটা ফাংশন রয়েছে অর্থাৎ একটা কোড রয়েছে, যেখানে নাম্বারটা ডিফারেন্ট দেবেন, নাম্বার ডিফারেন্ট হওয়ার সঙ্গে জাস্ট সেটা যোগ করে আমাকে দিয়ে দেবে। তো এখানে সবাই যেমন দেখতে পাচ্ছি সবাই বি বলছেন, কারণ অটোমেট হয়ে গেছে আমার জিনিস, আমার জিনিসপত্র যোগই হচ্ছে, বাট যোগ করার সাথে আমার কিন্তু নাম্বারটা আমি ডিফারেন্ট রাখতে পারছি। খুবই ভালো জিনিস। তাহলে এই এক্সাম্পলটা নিয়েই আমরা এগিয়ে যাই। এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে ফাংশন। ফাংশন কি করে? ফাংশনস যদি আপনি বাংলা দেখেন, ফাংশনসের বাংলা কি আমি দেখিয়ে দিচ্ছি। ফাংশনস, ফাংশন মিনিং ইন বেঙ্গলি, ফাংশনের বাংলা বাংলায় দিয়ে, সরি ফাংশনই দিয়েছে, কাজ। ফাংশনসের বাংলা হচ্ছে কাজ। মানে কোডের মধ্যে এমন ছোট্ট একটা কাজ থাকবে, মানে এমন ছোট্ট কিছু লাইন থাকবে কোডের, যেটা আপনার স্পেসিফিক একটা কাজ করে দেবে। এখানে স্পেসিফিক কাজটা কি? সেটা হচ্ছে যোগ করা। এখানে আপনার ছোট্ট একটা প্রোগ্রাম আপনি বানাবেন, একটা ফাংশন বানাবেন, অথবা একটা কাজ করতে বলবেন জাভাস্ক্রিপ্টকে, যে তুমি যোগ করো ভাই, কিন্তু নাম্বারটা যেন ডিফারেন্ট হয়। সেটাই কিন্তু আমাদের ফাংশন এখানে কাজটা করে দেবে, ছোট্ট একটা কাজ, সেটাই সে করবে এখানে বসে বসে। দেখা যাক কি করে করবে। তো এখানে পিডিএফটা যদি আপনারা ওপেন করেন, এখানে আমি পিডিএফটা আপলোড করেই রেখেছি, ওখানে গিয়ে আপনি দেখতে পারবেন। পিডিএফ এর মধ্যে প্রথম যে লাইনটা আছে, একবার আমি ফাংশনসের কেন ইউজ করবো একটুখানি বলে দিই। মানে লেখাই আছে রিইউজেবিলিটি, মানে বারবার ইউজ করা যায়, মডিউলারিটি, মানে আপনার কোডকে ছোট ছোট পার্টে ভাগ করে দেয়, সেটা আমরা পরে দেখবো, আর ক্লিন কোড, মানে ফাংশন আপনি ইউজ করলে খুব ক্লিন থাকবে, আপনার কোড খুবই ক্লিন থাকবে। কেমন করে ক্লিন থাকবে? যে আমি প্রথম এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা নিয়ে এগিয়ে যাচ্ছি। 10 আর 12 যোগ করতে বলেছে, আপনি করে দিয়েছেন। আরেকবার কেউ এসে বললো যে ভাই তুই আমাকে 20 আর 22 যোগ করে দেখা, করবে। তারপরে আরেকজন এসে বলবে আপনাকে যে সাম 3 কিছু একটা, ঠিক আছে, এখানে ধরুন আরো কিছু নাম্বার দিচ্ছে যে 30, 40, এইভাবে কিন্তু আপনার আস্তে আস্তে কোড কিন্তু বাড়তেই থাকবে। যে যোগ করতে বলবে সেটাই আপনি করে করে আপনাকে সেই রেজাল্টটা দিতে হবে। এটা কিন্তু কোডটা বাড়িয়ে দিচ্ছে। এখানে কিন্তু রিইউজ আমি কিছুই করছি না, এটা কিন্তু জাস্ট কোডটাকে আমার এক লাইন করে বাড়াচ্ছে। তো এখানে ফাংশন ইউজ করার প্রথম কারণ হচ্ছে সেটা মেক্স দ্য কোড ইজিয়ার টু মেনটেন অ্যান্ড রিড, মানে কোডটাকে আপনার খুব ভালো করে ক্লিন করে দেবে, অর্থাৎ ক্লিন বলতে
এখানে খুব কম লাইনের কোডে আপনি অনেক কাজ করতে পারবেন, সেটাই হচ্ছে ফাংশনের কাজ। তো চলুন তাহলে ফাংশন শুরু করা যাক। এক্সাইটেড আই গেস, যদি সবাই থাকেন তো খুব ভালো। ফাংশনের এখানে দুটো জিনিস, সেটা হচ্ছে ফাংশনসের দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফাংশনের ডিক্লারেশন, এটা হচ্ছে ফাংশনের ডিক্লারেশন। ডিক্লারেশন বলতে আপনি ফাংশন কি কাজ করবে, কেন করবে, সেটা আপনি এই ডিক্লারেশনের পার্টে বোঝাবেন। ডিক্লারেশন মানে কি, যে বলে দেওয়া যে তুই এটাই করবি, যে আপনাকে কেউ ডিক্লেয়ার করছে অ্যাজ আ মেন্টর, যে তোর কাজ তুই মেন্টরশিপ করবি, যে কাউকে তুই পড়াবি। তো এখানে ফাংশনেরও কিন্তু ডিক্লারেশন হয়, অর্থাৎ ফাংশনকে আপনাকে বলে দিতে হবে যে ফাংশন ভাই তুই এই কাজটাই করবি, তখনই কিন্তু সে কাজটা করবে, না হলে কিন্তু সে করবে না। এটা হচ্ছে ডিক্লারেশন। এই যে উপরে যে লাইনটুকু আমি হাইলাইট করছি, এটা হচ্ছে ফাংশনের ডিক্লারেশন। আমি লিখে দেখাবো, ডোন্ট ওয়ারি। তারপরে একটা জিনিস যেটা এই লাইনটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে ফাংশন কলিং। এটা হচ্ছে ফাংশনকে বলে দিচ্ছি কি কাজ করবে সে, আর এটা হচ্ছে ফাংশনকে আমি ডাকছি যে ভাই তুই কাজটা কর। এটাকে আমি বলছি কি কাজ করবে সে, আর এই লাইনটা দিয়ে আমি বোঝাচ্ছি যে ভাই তুই কাজটা কর এবার। দুটো লাইন, একটা ফাংশনের ডিক্লারেশন, একটা ফাংশন কলিং। ফাংশন কলিংটা আপনি যদি মিস করেন তাহলে আপনার ফাংশনে আউটপুট আসবে না, সিম্পল অ্যাজ দ্যাট। কিভাবে? তো আমি এখানে এই কনসোল লকটাকে রিমুভ করছি। তো আমি এখানে একটা ফাংশন বানাবো, সিম্পল ফাংশন কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে ফাংশন বানাতে গেলে আমাদের একটা কিওয়ার্ড লাগে, রিজার্ভড কিওয়ার্ড লাগে, মানে জাভাস্ক্রিপ্টেই এই কিওয়ার্ডটা রিজার্ভ করা, আপনি এটা দিয়ে কোনো ভেরিয়েবল বানাতে পারবেন না। চেষ্টা করে দেখতে পারেন। ফাংশন কিওয়ার্ড দিয়ে আমরা ফাংশন অ্যাকচুয়ালি বানাই। ফাংশন ফাংশন কিওয়ার্ড দিয়ে আমরা ফাংশন বানাই, FUNCTION, ফাংশন। ফাংশন বানানোর পরে আমি এখানে একটা প্রথমে ছোট্ট একটা ফাংশন বানাবো, সেটা হচ্ছে গ্রিট। ঠিক আছে, গ্রিট মানে গ্রিটিং, অর্থাৎ গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, ফালানা ঢিমকানা এইসব। গ্রিট গ্রিট এই ফাংশনটা কি করবে? সিম্পল, কিচ্ছু করবে না। এ আমাকে যখনই আমি এই ফাংশনটাকে ডাকবো, অর্থাৎ এই ফাংশনটার কাজ একটাই হবে, আমি ফাংশনটাকে ডাকবো অ্যালার্ম ঘড়ির মতো, সে আমাকে বলবে গুড মর্নিং বা ওরকম একটা কিছু। তো আমি এখানে একটা কনসোল লগ লিখে রাখছি, কনসোল ডট লগ গুড মর্নিং ধরুন লিখে রাখি, গুড মর্নিং। সেভ করি, সেভ করলাম কোডটাকে, কিন্তু আমার আউটপুটে কিছুই আসেনি। আমি এখানে একটা ফাংশন বানিয়েছি, ফাংশন বানানোর পরে আমি আউটপুট এখানে দিয়েছি, কনসোল লগ আমি করে দিয়েছি। দেখুন কনসোল লগ আমরা বাইরে করছিলাম, এখানে কনসোল লগ বাইরে করলে দেখবেন এখানে আমার প্রিন্ট হচ্ছে সবকিছু। কিন্তু এই কনসোল লগটা ফাংশনের ভেতরে আছে, কিন্তু এটা প্রিন্ট কেন করছে না স্যার? যেটা বললাম, আমরা এখানে ফাংশনটাকে ডিক্লেয়ার করেছি, জাস্ট আমরা ফাংশনটাকে ডিক্লেয়ার করেছি, আমরা ফাংশনটাকে জাস্ট বলেছি তুমি কি করবে ভাই, কিন্তু আমরা কিন্তু তাকে ডাকিনি, অর্থাৎ আমি তাকে বলিনি যে তুই ভাই এই কাজটা এবার কর। ডেকেছি হ্যাঁ কি না? ট্রু নাকি ফলস দেখি, লিখুন। আমরা কি ফাংশনটাকে ডেকেছি, ট্রু নাকি ফলস? যে তুই ভাই এই কাজটা আমাকে করে দে, ডেকেছি একবারও তাকে? ট্রু অর ফলস লিখুন। লিখছি, সবাই দেখতে পাচ্ছি। কারণ আমি ফাংশনটাকে কিন্তু এখনো ডেকে বলিনি তুই কাজটা এবার কর, আমি জাস্ট তাকে বলেছি তুই এই কাজটা করবি, সেই কারণে সে বসে আছে, কখন আমাকে ডাকবে সে লাইনে আছে। কখন সে কাজটা করবে? যখন তাকে আমি ডাকবো। তো ডাকবো কি করে? ডাকার সিম্পল নিয়ম হচ্ছে যে নামে ফাংশনটা বানিয়েছেন, এটা হচ্ছে ফাংশনের নাম। এটা আপনারা ডাইনামিক বানাতে পারবেন, অর্থাৎ এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে আপনি কি নামে বানাবেন। এটাকে আপনি হাবা যাওয়া নামেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে ফর সেক অফ সিম্পলিসিটি, ফর সেক অফ রিডিং, এখানে আমি গ্রিট নামে ফাংশনটা বানিয়েছি। তো আমাকে ফাংশনটাকে ডাকতেও হবে গ্রিট বলেই, যার নাম সেই নামেই আমি তাকে ডাকবো। গরুকে আমি ছাগল নামে তো ডাকতে পারবো না, সেরকমই গ্রিট নামে ফাংশনে আমি গ্রিট নামেই তাকে ডাকবো। কিভাবে? আমি নিচের লাইনে গিয়ে লিখবো গ্রিট, দেখুন এখানে ভেরিয়েবলের মতো আমাকে দেখাচ্ছে, গ্রিট নামে ফাংশন আমি একটা বানিয়েছি, ফাংশন গ্রিট। গ্রিটে ক্লিক করলাম, করার পরে আমাকে এই যে ফার্স্ট ব্র্যাকেট আমাকে দিতে হবে, ঠিক আছে? এই যে ফার্স্ট ব্র্যাকেট আমি দিলাম, দেওয়ার পরে আমি যখন কোডটাকে সেভ করবো, এবার দেখুন আমাকে গুড মর্নিং মেসেজটা দিচ্ছে। বোঝাতে পেরেছি? এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন। এখানে কিছু কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে, প্রথমবারেই হয়তো একটু অসুবিধা হবে ফাংশনটা বানানোর জন্য, কিন্তু একবার যদি মনে থেকে যায় আপনার আর কিছু লাগবে না। দেখুন ফাংশন বানানোর জন্য কি কি জিনিস ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে ফাংশন কিওয়ার্ড, এটা ছাড়া ফাংশন জাভাস্ক্রিপ্ট বুঝবেন এটা ফাংশন নাকি অন্য কিছু। তারপরে হচ্ছে ফাংশনের নাম, মানে কি নামে ফাংশনটা বানাবেন। ধরুন আমি এখানে সাম বলে ফাংশন বানাচ্ছি, ঠিক আছে? সাম অর্থাৎ সাম নাম্বার, এরকম করে বানাই, আন্ডারস্কোর নাম্বার, সাম আন্ডারস্কোর নাম্বার, ঠিক আছে? এখানে একটা ফাংশন আমি বানালাম। এখনো কিন্তু ফাংশনটা কমপ্লিট নয়, এখানে জাস্ট ফাংশনে আমি নাম দিয়েছি।
এবার যেটা আমাকে দিতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা, একটা ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং এবং ক্লোজ। ফার্স্ট ব্র্যাকেটটা কি করে, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এর মধ্যে আমাদের প্যারামিটার স্পেসিফাই করতে হয়। প্যারামিটার আমি কিছুক্ষণ পরে পড়াবো, মানে আজকে হয়তো হবে না, কিন্তু পরের দিন পড়াবো। প্যারামিটার কি করে, প্যারামিটার আমাদের যে আমি রিকোয়ারমেন্টটা বললাম যে ডাইনামিক নাম্বার লাগবে, কেউ আপনাকে 10-20 দিলে 10-20 যোগ করবেন, কেউ যদি 20-25 দেয় 20-25 যোগ করবেন। সেই প্যারামিটারগুলো অর্থাৎ সেই যে ডাইনামিক নাম্বার যেগুলো আমার কাছে থাকবে সেগুলো আমার এর মধ্যে থাকবে। কিন্তু আপাতত আমাদের সেরকম কোনো জিনিস লাগবে না, সেই কারণে এটাকে খালি রেখে দিয়েছে, এইভাবে রাখলেই আপনার কাজ চলবে। তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, সরি, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে। এটা হচ্ছে আপনার ফাংশনের বডি। এটা কি, ফাংশন বডি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি যা রাখবেন সেটা অ্যাকচুয়ালি আমাদের ফাংশনের বডি ডিফাইন করে, অর্থাৎ ফাংশন কি করবে সেটা আমাদের এই পার্টের মধ্যে, আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের থাকে। যেমন আমি এখানে কি বলেছি, ফাংশনের বডির মধ্যে কনসোল লগ ডট কনসোল ডট লগ আমাদের গুড মর্নিং, তাই গুড মর্নিং প্রিন্ট করেছে ভাই। এখানে যদি আমি অন্য কিছু দিই, সেই অন্য কিছু প্রিন্ট করবে। তো এখানে যদি আমি সাম নাম্বার, অর্থাৎ আমি যদি নাম্বার দুটোকে যোগ করব, আমি যদি ধরুন এখানে একটা ফাংশন বানাচ্ছি, কিছু একটা বডিতে আমি কিছু দিচ্ছি, num1 num2, আর এখানে কনসোল লগ করব, কনসোল ডট লগ আমাদের num1 প্লাস num2, সেভ করি। এখনো আমাদের ওটা প্রিন্ট হয়নি, কারণ কি, আমরা তাকে ডাকিনি। তো আমি যদি এখানে নাম্বার ফাংশনটাকে ডাকি এভাবে যে ভাই ফাংশন এবার কাজ কর তুই, এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখুন এখানে 30 প্রিন্ট হয়ে যায়। এবার যে জিনিসটা বলছিলাম রিইউজেবিলিটি, আচ্ছা এই অবধি সবার প্রবলেম নেই তো কোনো, দেখি একবার শুনে নি, এই অবধি কারো কোনো প্রবলেম নেই তো, হ্যান্ড রেজ করুন দেখি। এই অবধি আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা নেই, খুবই সিম্পলিফাই বোঝাচ্ছি, ওকে। এবার বলে দিই যে রিইউজেবল কোড কাকে বলে। এখানে দেখুন পয়েন্ট আছে একটা, রিইউজেবিলিটি। এই যে রিইউজেবিলিটি মানে যে জিনিসকে আমরা বারবার ইউজ করতে পারি। ধরুন আমি এই ফাংশনটাকে আমি কালকে পড়াবো, ঠিক আছে, এটাকে আমি কমেন্ট আউট করে রাখছি, আমি এখানে লিখে রাখি যাতে মনে থাকে, এই ফাইলেই আমি কাজ করব, তো ওয়ার্ক ইন প্রোগ্রেস WIP বলে লিখে রাখছি, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে কালকে গিয়ে পড়াবো। তো রিইউজেবিলিটি বলতে আমি কি বোঝাচ্ছিলাম, যে একটা জিনিসকে বারবার করা যাকে বলে। তো আমার যদি ধরুন কনসোল ডট লগ কি করতে হবে, গুড মর্নিং আমাকে 10 বার প্রিন্ট করতে হবে, তাহলে আমি কি করতে পারি, আমি এখানে কনসোল ডট লগ 10 বার প্রিন্ট করতে পারি, তাই না? তো গুড ইভিনিং, তারপর ধরুন আমি এখানে এরকম করে 10-15 বার আমি এইভাবে প্রিন্ট করলাম, আমার এখানে প্রিন্ট হচ্ছে, হ্যাঁ একদমই হচ্ছে। কিন্তু এটা কিন্তু রিইউজেবল কোড না। আমি এখানে যেটা করলাম এটাকে বলা হয় রিপিট। এটা কিন্তু রিইউজেবল না, এটা হচ্ছে রিপিটেশন, অর্থাৎ একটা জিনিসকেই আমি বারবার রিপিট করেছি। তো রিপিটেশন কোডের ভেতরে একটা খুব বড় একটা ওয়ার্ড আছে, অর্থাৎ একটা খুব বড় সেইং আছে অথবা একটা কথা আছে, সেটা হচ্ছে ডোন্ট রিপিট ইউর সেলফ। কি আছে, ডোন্ট রিপিট ইউর সেলফ, DRY, ড্রাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল ডোন্ট রিপিট ইউর সেলফ মানে কি, আপনি নিজের কোডটাকে যতটা কম রিপিট করে চালাতে পারবেন তত আপনার বেটার। তো আপনি এখানে কি করতে পারেন, ধরুন গুড মর্নিং আপনাকে 10 বার প্রিন্ট করতে হবে, আপনি একটা ফাংশন বানিয়েছেন, তো এখন আপনার কি কাজ হতে পারে, আপনি ফাংশনটাকে 10 বার ডাকুন, গ্রিট 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 গ্রিট, এইভাবে 10 বার তাকে ডাকুন, সে 10 বারই কাজ করবে। কিভাবে, আমি এই গ্রিটটাকে 10 বার প্রিন্ট করছি, জাস্ট গ্রিটটাকে। এবার আপনি বলবেন স্যার এটাও তো রিপিট হচ্ছে, বলবো, প্রিন্ট করলাম 10 বার আমার প্রিন্ট হয়েছে, কিন্তু একটা জিনিস দেখুন, 10 বার আমি প্রিন্ট করেছি, এখানে কি 10 বার আমার বডির মধ্যে কি 10টা কনসোল লগ আমাকে লিখতে হয়েছে, ট্রু অর ফলস বলুন। আমি এখানে 10 বার প্রিন্ট করেছি, হ্যাঁ গুড মর্নিং আমি 10 বার প্রিন্ট করেছি, কিন্তু এখানে কি আমাকে 10 বার কনসোল লগ লিখতে হয়েছে এইবার, ট্রু অর ফলস? না, লিখতে হয়নি। কেন লিখতে হয়নি, কারণ ফাংশনের কাজই এই। ফাংশন আমাদের জাস্ট হেল্প করে একটা কোডকে বারবার রান করানোর জন্য, এরকম আমাদের অনেক ইউজ কেস আসবে। এবার এখানে যে আমি, এটাও কিন্তু একটা রিপিটেশনই হয়েছে বলতে পারেন, কিন্তু এখানে রিপিটেশন বোঝাতে চাইনি আমি, এটা হচ্ছে রিইউজেবিলিটি, অর্থাৎ একটা কোডকে, এই যে ছোট্ট পিস অফ কোড আমরা 10 বার ইউজ করেছি, এই যে হচ্ছে তার এক্সাম্পল, 10 বারে বেশি আছে আই গেস, অথবা কম থাকতে পারে, আই ডোন্ট নো, ঠিক আছে। এখানে আমি একটা পিস অফ কোড যেটা আমাদের কনসোল ডট লগ গুড মর্নিং, এটাকে আমি 10 বার কি করে প্রিন্ট করেছি, ফাংশনটাকে 10 বার ডেকেছি, জাস্ট ফাংশন কাজ কর, ফাংশন কাজ কর, ফাংশন কাজ কর, সে 10 বারই কাজটা আমাকে করে দিয়েছে। এটাই হচ্ছে ফাংশনের রিইউজেবিলিটি, অর্থাৎ একটা ফাংশন আপনি বাড়াবেন 10 বার তাকে দিয়ে কাজ করাবেন। এবার যখন পরের দিন আমি কি পড়াবো বলে দিই, পরের দিন আমরা পড়বো প্যারামিটার্স, ঠিক আছে, ফাংশনস উইথ প্যারামিটার, যেটা আমাদের ওই যে ডাইনামিক কথা বলছিলাম যে নাম্বার আমার ডিফারেন্ট হবে কিন্তু কাজ একই করবে, সেটা আমাদের এই ফাংশন উইথ প্যারামিটার্স করবে। তখন যেটা আমরা দেখব যে ফাংশন উইথ প্যারামিটার্স এর মধ্যে আমরা ফাংশনটাকে রিইউজ করব, কিন্তু তার মধ্যে ডেটা আমাদের ডিফারেন্ট যাবে এবং
ভিন্ন রকমের রেজাল্ট আমাদের আসবে প্রত্যেকবার। যদি কারোর দরকার হয় আপনি এখান থেকে গিয়ে আগের থেকে একটুখানি প্র্যাকটিস করে নিতে পারেন ফাংশন উইথ প্যারামিটার্স কী কাজ করে। আমি পরের দিন গিয়ে এখান থেকেই আবার শুরু করব। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে হ্যান্ড রেজ করুন। কোনো প্রবলেম এনিবডি? কাদের কাদের মাথায় ঢুকে গেছে বলুন। মনির বাবু বলছিলেন, বলুন। মনির বাবু শুনতে পাচ্ছেন? ওকে, আই গেস ভুল করে হয়ে গেছিল। তো যাদের যাদের মাথায় ঢুকে গেছে ফাংশনের থিওরি বা যেটুকু আমি করালাম হ্যান্ড রেজ করুন। প্র্যাকটিস কিন্তু যেটা আজকে করলাম সবাইকে করতে হবে কিন্তু, এটা একটা রিকোয়েস্ট সবার কাছে। ঠিক আছে, যা পড়ালাম সেটা কিন্তু আপনাকে করতে হবে, কারণ ফাংশনের বেসিক থেকে শুরু করবো একদম অ্যাডভান্স অব্দি এমন এমন ফাংশন দেখাবো যেগুলো আপনি অন্য জায়গায় পাবেন না। সিম্পল অ্যাজ দ্যাট। আপনি ইউটিউব সার্চ করবেন, আপনাকে স্পেসিফিকলি সার্চ করতে হবে যে কিভাবে এটা কাজ করে, কিভাবে ওটা কাজ করে। কিন্তু এই পুরো মানে কোর্স বলা ভুল হবে, এই পুরো যে ট্রেনিং আপনাদের চলছে পুরোটার মধ্যে সব কিছুই এর মধ্যেই আছে। সব কিছু আমি যা এক্সপিরিয়েন্স করেছি আমার জীবনে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে স্যার, মাইক্রোফোন নেই। ঠিক আছে বলুন মনির বাবু, কী প্রবলেম? চ্যাট বক্সে লিখুন, অসুবিধা নেই। এখানে সব ফাংশনের এক্সাম্পল হয়তো আপনি পাবেন না, কিন্তু কিছু কিছু ফাংশন এখানে নেই, সেগুলো আমি পরে করাবো, একটা সারপ্রাইজ থাকলো, সেগুলো আমরা এক এক করে দেখবো তখন। ঠিক আছে, আই গেস এখানে রয়েছে সব কিছু। নেই, নেই। ঠিক আছে, এখানে কিছু কিছু ফাংশন নেই, সেগুলো আমি এক্সট্রা করাবো। ঠিক আছে, সেগুলো আমরা পরে গিয়ে দেখবো যেদিন আমরা করবো। এবার কেউ লিভ মারবেন না, আগের থেকে বলছি। কে কে আছেন একটুখানি আমি অ্যাটেন্ডেন্স নেব। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে তারপরে আপনারা লিভ মারতে পারেন। সবাই একটুখানি ওয়েট করুন, 2 মিনিটের কাজ। আমি বাকিদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে, দেখি কার কার নেওয়া হয়নি। জাস্ট আ সেকেন্ড। ওকে, শঙ্করবাবু আছেন, স্বাগতা ম্যাম ছিলেন, সাবরা ম্যাম ছিলেন, শুভঙ্করবাবু আছেন আই গেস। ইয়াপ। তারপরে ইয়াশ বাবু আজকে নেই আই গেস, আছেন। ওকে, যদি ক্লাস করে থাকেন খুব ভালো স্যার। তারপরে ইমরাজ বাবু নেই তো অ্যাবসেন্ট। রাহুল দেব বাবু আছেন, আছেন আছেন, ইয়েস আছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ। বিশ্বরতী বাবু নেই। তারপরে মনিরী বাবু আছেন, সোমনাথ বাবু, সোমনাথ বাবু তো সবার প্রথমে এসেছিলেন, ওকে। শিবপ্রকাশ বাবু নেই, অ্যাবসেন্ট। অনিন্দ বাবু আছেন, শিবশঙ্কর মল্লিক দেখে নি একবার, নেই আই গেস, নেই, অ্যাবসেন্ট। তারপরে জ্যোতিষ হালদার, আই ডোন্ট নো। ও, এটা কি দেবশ্রী ম্যাম নাকি? আই ডোন্ট, বুঝতে পারছি না। না, সরি, এটা আপনার নাম তো আলাদা, সরি সরি সরি, এটা হয়তো মিস্টেক হয়ে গেছে, ওটা একটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া ছিল নামটা, সরি সরি, কিছু মনে করবেন না ম্যাম। প্রেজেন্ট নেই, অ্যাবসেন্ট, ওকে। তারপরে দেবশ্রী ম্যাম তো আছেন, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স কমপ্লিট। প্রতিদিন এরকম অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, কারণ এটা আমার দেখাতে হবে গিয়ে, সেই কারণে বলছি। প্রসেনজিৎ বাবু স্যার আপনার আমার নামটা নাম লিখুন। নেই। ইয়েস, আপনার নামটা নেই স্যার, আমি লিখে দিচ্ছি। প্রসেনজিৎ শাসমল। আজকে আপনি আগের দিনের ক্লাসে স্যার ছিলেন না, ইয়েস, ঠিক আছে, অ্যাবসেন্ট রেখে দিচ্ছি আপনাকে। আর তার আগে আজকে তো রয়েছেন, ওকে। তো ডেইলি আসলে আপনাদেরই ভালো, কারণ ডেটা আমাকে দিতে হবে, ডেটায় গিয়ে অনেক কাজ আছে, সেই কারণে অ্যাটেন্ডেন্সটা আমার দরকার, অ্যাটেন্ডেন্সটা আপনাদেরও দরকার। এখানে কোনো কলেজের নিয়ম নেই 75 না হলে ক্লাস করা যাবে না, এরকম কিছু না, কিন্তু অ্যাটেন্ডেন্স আমার দিতে হবে, সেই কারণে আমি করে রাখছি, ওকে। চলুন তাহলে, আজকের ক্লাস আশা করি ভালো লেগেছে। পরের দিনের ক্লাসে আবার দেখা হবে। সবাইকে শুভরাত্রি, আবার একবার বলে দিচ্ছি, শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। পরের দিনের ক্লাসে গিয়ে আবার দেখা হচ্ছে, ওকে। চলুন তাহলে, শুভরাত্রি, রাখছি।